رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আজকে এত ঝড় বৃষ্টির সন্ধ্যাতেও আলহামদুলিল্লাহ যেটা অনলাইন পেমেন্ট বলে আমরা একসাথে আসতে পারলাম। এটা যদি অফলাইন হতো তাহলে আসলে খুব ডিফিকাল্ট হয়ে যেত। তো যারা দেরিতে হলে শুরু করে দেই ইনশাআল্লাহ। এবং আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ আমাকে সময় দিয়ে গেছেন, অপেক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ বেশ কিছু পার্টিসিপেন্টস চলে আসছেন, তাহলে আমরা শুরু করে দেই। আজকের টপিক প্রসবগত 6 সপ্তাহটা, এটা কেন আসলে ইম্পর্টেন্ট। আমরা প্রেগন্যান্সি নিয়ে অনেক চিন্তা ভাবনা করি, প্রেগন্যান্সির সময় কিভাবে থাকবো, কিভাবে চলবো। তারপর নর্মাল ডেলিভারি যারা চান তারা লেবার নিয়ে অনেক টেন্সড থাকেন। আবার যারা সি সেকশনের দিকে যেতে চান বা অনেক সময় ভিব্যাকের চেষ্টা করেন মায়েরা, সি সেকশন হলে সেটার পরে হচ্ছে কতদিন লাগতে পারে রিকভারি, এসব নিয়ে কিছুটা চিন্তা ভাবনা মায়েদের মাঝে তখন থাকে। কিন্তু এছাড়াও মানে শারীরিক চিন্তা ভাবনা যতটুকু যাও থাকে, আমাদের দেশে আসলে দেখা যায় যে মানসিক চিন্তা ভাবনাটা, হ্যাঁ, যে মায়ের মেন্টাল কন্ডিশন কেমন থাকতে পারে এই নিয়ে মা অথবা মা নিজেও অনেক কম সচেতন থাকেন। বাবা এবং পরিবারের অন্যরা তো সচেতন আরো, হ্যাঁ, ফ্যামিলি ম্যানেজমেন্টটাও নতুন সদস্য আসার পর এই জিনিসগুলো নিয়ে আসলে প্ল্যানিং এর ঘাটতি থেকে যায়, যার কারণে দেখা যায় যে ইমিডিয়েটলি বেবি আসার যত জল্পনা কল্পনা থাকে, যত আনন্দের হওয়ার কথা সময়টা, অনেক কারণে প্রস্তুতির অভাবে আমরা দেখা যায় এই সময়টা হয়তোবা আমরা এতটা এন্টার করি। মোটামুটি কিছু ধারণা দিতে চেষ্টা করবো আপনাদের সাথে আমি আছি রাবেয়া রশিদ। আমি রোদওয়াইন প্রিন্যাটাল কোর্সের ইনস্ট্রাক্টর, কোর্স কোঅর্ডিনেটর, এবং আমি এখান থেকে দৌলা সার্ভিস দিচ্ছি। মানি বার্থ থেকে আমি চাইল্ড বার্থ এডুকেটর হিসেবে করেছি, ট্রেনিংটা নিয়েছি এবং পরবর্তীতে আমি হিসেবে আরো কিছু কোর্স করেছি, যার মাঝে একটা দেখা যাচ্ছে যে ভিব্যাক নিয়ে আমি একটা কোর্স করেছিলাম। আচ্ছা, এখন তাহলে ইনশাআল্লাহ আমরা আজকে বললাম যে কিছু প্রিপারেশনস দরকার আমাদের, হ্যাঁ, প্রেগন্যান্সি থেকে লেবার পর্যন্ত হয়তো বা ডেলিভারি পর্যন্ত আমরা প্রিপারেশন নেই, কিন্তু ডেলিভারির পরে যে প্রিপারেশনটা সেটা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা কেন্দ্রিক হয়ে থাকে, হ্যাঁ। কিন্তু মা এবং বাবা আরো কিছু প্রিপারেশন দরকার। তার মাঝে থাকে জানার দিক থেকে প্রিপারেশন। আমরা যদি জিনিসগুলো কি হতে পারে, সিচুয়েশন গুলো কেমন হতে পারে, মায়ের দরকার, ফ্যামিলি হিসাবে কি কি এক্সপেক্ট করা দরকার, এটা আরো আমাদের সহজ হবে, হ্যাঁ। তো আমাদের জানতে হবে ফিজিক্যালি কিভাবে ফিট থাকা যায়, সেই সাথে মেন্টালি কিভাবে ওয়েলনেসটা ধরে রাখা যায়, এবং অ্যাজ আ ফ্যামিলি কিভাবে আমরা অর্গানাইজড থাকতে পারি ইনশাল্লাহ। এই বিষয়গুলো প্রথমেই যেটা মায়ের শারীরিক যত্ন, সেটা নিয়ে আবার কি জানি। প্রেগন্যান্সির সময় ডাক্তার ভিজিট আমরা জানি যে ডাক্তার যখন বলে দেন সেই সব মাসগুলোতে আমরা যাই, সেসব সপ্তাহগুলোতে আমরা যাই, হ্যাঁ। এখন ডেলিভারির পরেও যে কিছু ভিজিট থাকে, হ্যাঁ, সেটা অনেক সময় আমরা জানি না। সিজার হলে হয়তো বা দেখা যায় যে আমরা সেলাই কাটার জন্য ডাক্তার যখন যেতে বলে তখন যাই, কিন্তু নর্মাল ডেলিভারি হলে এরপরেও যে আমাকে একটু ফিজিক্যালি দেখানোর কোনো প্রয়োজন আছে, এটা অনেক সময় আমরা বুঝি না, হ্যাঁ। কিন্তু আপনার ডাক্তার চেক আপ অবশ্যই দরকার। আপনার ডেলিভারির পরেও 4টা ডাক্তার চেক আপ আছে। একটা হচ্ছে যেদিন ডেলিভারি হচ্ছে, হ্যাঁ, সেই দিনই ডাক্তার আপনাকে দেখবেন আপনার কোনো টিয়ার হয়েছে কিনা, ভালো মতো সেলাইটা করে দেয়া, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো। তারপর হচ্ছে গিয়ে 3য় দিন আপনি যদি রিলিজ নিয়ে আসেন, তাহলে তার আগে দিয়ে আপনাকে ডাক্তার অবশ্যই দেখবেন যে আপনার তলপেটের কন্ডিশন কেমন, দেখবেন সেলাইটা কতটুকু হিল হয়ে আসছে, এই জিনিসগুলো দেখবেন। আপনার ব্লিডিংটা কমে আসলো কিনা, এই সব কিছু উনি দেখবেন। এরপর 7ম দিনে আরেকবার আপনি চেক আপে যাবেন, শারীরিক কন্ডিশন কেমন সবকিছু ডাক্তার একবার দেখে দিবেন ইনশাল্লাহ। এবং তারপরে 6 সপ্তাহ পরে, হ্যাঁ, 7ম দিনে হয়তো বা আপনার কোনো টিয়ার থাকলে বা এপিসিওটমি থাকলে, হ্যাঁ, নর্মাল ডেলিভারির পরে যদি কোনো কাটাছেঁড়া থাকে আর কি, সেটা কতটুকু শুকালো, এই জিনিসগুলো উনি একবার দেখে দিবেন। আপনার আর কোনো শারীরিক সমস্যা হচ্ছে কিনা সেই সবকিছু সম্পর্কে উনি শুনবেন ইনশাল্লাহ। আর 6 সপ্তাহ পরে ততদিনে ইনশাল্লাহ আপনার রিকভারি হয়ে যাওয়ার কথা। আর নর্মাল ডেলিভারি পর তো অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। আর সিজার হলেও বেশিরভাগটাই এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তখন ডাক্তার আপনাকে 6 সপ্তাহ পর যেটা একবার দেখে দিবেন, হ্যাঁ। এবং আপনার কোনো অভিযোগ থাকলে, কোনো বিষয়ে আপনার একটু জানার থাকলে, আপনার যদি কোথাও আরো ব্যথা থাকে বা কোনো কিছু সেলাই সম্পর্কিত কোনো জিজ্ঞাসা ইত্যাদি থাকলে, সবকিছু সেই সময় আপনি
ডাক্তারকে জিজ্ঞেস করতে পারবেন। হ্যাঁ, তো এই যে 4টা চেকআপ, এই চেকআপ গুলো করা দরকার ডেলিভারির পর, যেটা অনেক সময় আমরা মায়েরা অবহেলা করে যাই। এবং হাসপাতাল ছাড়ার আগে যেটা হচ্ছে আপনার ডাক্তার কি কি সাপ্লিমেন্ট দিচ্ছে। আমরা তো প্রেগন্যান্সিতে দেখা যায় সাপ্লিমেন্ট গুলো খেয়াল করে খাই। হ্যাঁ, আয়রন সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তো আমাদেরকে ডাক্তার দেন, আমরা নিয়ম করে খাই। কিন্তু ডেলিভারির পর আমাদের যে তখনও নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া দরকার, এটা দেখা যায় অনেক সময় আমরা খেয়াল করি না। তো সাপ্লিমেন্ট আপনার কি কি দরকার সেটা আপনি অবশ্যই হাসপাতাল ছাড়ার আগে বুঝে নেবেন। হ্যাঁ, আর আপনার মেডিসিনও যদি কিছু দিয়ে থাকে, যেমন সিজারের পর তো কিছু দিবে, কোনটা কি জন্য। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মেডিসিন দিয়ে দেয়, আপনারা নিয়ে চলে আসেন, কিন্তু পরে এসে একটু বুঝতে অসুবিধা হয়ে যায় যে কোনটা কিসের জন্য দেয়া, কোনটা কখন খাবো। হ্যাঁ, তো এই জিনিসগুলো অবশ্যই হাসপাতাল ছাড়ার আগে বুঝে নেবে। আপনার সাপ্লিমেন্ট হচ্ছে এর মাঝে ক্যালসিয়ামটাই মেইনলি দরকার আপনার। হ্যাঁ, আয়রনের এখন আর বাড়তি প্রয়োজন নাই, আপনি সেটা খাবার থেকেই পাবেন ইনশাল্লাহ। তো মূলত ক্যালসিয়ামটার দরকার হবে। এছাড়া আপনার যদি আয়রন লেভেল যদি বেশি কম থাকে, হিমোগ্লোবিন লেভেল বেশি কম থাকলে তখন প্রয়োজন বুঝে ডাক্তার সেটা দিতে পারেন আয়রন সাপ্লিমেন্ট কিছুদিনের জন্য। তো এই জিনিসগুলো অবশ্যই বুঝে নিবেন। আর আপনার যদি কাটাছেঁড়া থাকে, এপিসিওটমি থাকে, সেটার যত্ন সম্পর্কে ধারণা নিয়ে নিবেন যে ওনারা কিভাবে বলছে। ওনারা যদি কোনো মেডিসিন দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, সেগুলো সম্পর্কে ভালো করে বুঝে নিবেন ইনশাল্লাহ। আর কেউ যদি আগ্রহী থাকেন আর টিআর হলে পরে, হ্যাঁ, মানে নর্মাল ডেলিভারির পর যদি কাটাছেঁড়া থাকে বা এপিসিওটমি হওয়ার পর যে সেলাইটা দেওয়া হয়, সেটার যত্ন সম্পর্কে আমি এখানে এত বিস্তারিত আর বলছি না। কিন্তু আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে একটা লিঙ্ক আছে, একটা আর্টিকেল আছে এটা নিয়ে, এপিসিওটমির পরিচর্যা, হ্যাঁ, ডক্টর রুবাইয়া বিনতে রশিদ ওনার লেখা। সেটা আপনারা একবার দেখে নিতে পারেন, যথেষ্ট বিস্তারিত লেখা আছে ওটা ইনশাল্লাহ। তো সেটা থেকে আপনারা বেশ ভালো ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি চান পরবর্তীতে কেউ আমাদের গ্রুপগুলোতে কমেন্ট করতে পারেন, আমি তখন সেখানে লিঙ্কটা দিয়ে দিব আর্টিকেলের। আচ্ছা, আর খাদ্যাভ্যাসের ব্যাপারে প্রেগন্যান্সির সময় যদিও দেখা যায় যে আমরা নিজেদের যত্ন নিচ্ছি, খাওয়া দাওয়াটা করছি, হ্যাঁ, যদি আমার বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকে তাহলে, কিন্তু ডেলিভারির পরও যে বুকের দুধ আসতে বা মায়ের নিজেরও রিকভারি হতে, হ্যাঁ, খাওয়া দাওয়ার যে দরকারটা সেটা অনেক সময় আমরা বুঝছি না। এখন খাদ্যাভ্যাস প্রায় প্রেগন্যান্সির মতোই। হ্যাঁ, আপনি 80 গ্রাম প্রোটিন এটা একজন অ্যাডাল্ট মানুষ খাবে, আপনিও খাবেন সেভাবে। তবে আপনার ক্যালসিয়ামের পরিমাণটা একটু বেশি দরকার হবে, যেহেতু আপনি এই সময় বুকের দুধ খাওয়াবেন বাচ্চাকে। এখন ক্যালসিয়ামটা 1500 মিলিগ্রাম। এখন আমাদের দেশে দেখা যায় আমরা তো খাবার থেকে এত বেশি ক্যালসিয়াম নেই না, যার কারণে আমাদের সাপ্লিমেন্ট অবশ্যই প্রয়োজন হবে। তো সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিবেন, পাশাপাশি দুধ, দই, এই জাতীয় খাবারগুলো নিয়মিত খাবেন। এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট একটা নাকি দুইটা জেনে নিবেন ভালো করে। ক্যালসিয়ামের ব্যাপারে যেটা হচ্ছে আপনি এটা একটু গ্যাপ দিয়ে খাবেন আর কি। হ্যাঁ, মনে করেন দুধ জাতীয় খাবার খেলেন, তারপরে 2 ঘন্টা পরে হয়তো ক্যালসিয়াম খেলেন, সাপ্লিমেন্টটা খেলেন, একই সাথে খাবেন না, তাহলে শরীর পুরোটা অ্যাবজর্ব করতে পারে না। তো এরকম একটু গ্যাপ দিয়ে নিয়ে তারপরে ওভাবে খাবেন। আর যদি আয়রন সাপ্লিমেন্ট আপনাকে খেতেই হয় তাহলে অবশ্যই 2টা সাপ্লিমেন্টের মাঝে মিনিমাম 2 ঘন্টা গ্যাপ দিবেন। পানি খাওয়ার ক্ষেত্রেও 3.5 লিটার পানি, যেহেতু আপনার বুকের দুধ প্রডিউস করতে হবে, তো সেই কারণে আপনি প্রেগন্যান্সির সময় যেরকম পানি খেতেন, কারো যদি চাহিদার চেয়ে বেশি থাকে তাহলে ওভাবেই খাবেন। 3.5 লিটার পানি মিনিমাম অবশ্যই খাবেন। আবার অনেক সময় শোনা যায় যে আমাদের দেশে পরিবারগুলো থেকে হয়তো বলে যে না, এটা ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া যাবে না, সেলাই পাকবে। এখন এই কথাটা যে আসলে কেন বলে আমি একদমই বুঝি না। সি অবশ্যই খেতে হবে আপনাকে, হ্যাঁ, সেটা আপনার সিজার হলে তো খেতেই হবে। সিজার হলে অনেক সময় ডাক্তাররা ভিটামিন সি এর সাপ্লিমেন্টও দিয়ে দেন। আর আপনার নর্মাল ডেলিভারি হলেও যদি কাটাছেঁড়া থাকে, এপিসিওটমি থাকে, টিয়ার থাকে, হ্যাঁ, সেলাই থাকে আর কি আপনার, তাহলে সেলাইটা দ্রুত শুকাতে ভিটামিন সি অবশ্যই অবশ্যই খুব প্রয়োজন হবে। ঠিক আছে। তো আপনারা ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যে লেবু, মালটা, কমলা বা পেঁপে, এই জাতীয় খাবারগুলো, পাশাপাশি মানে যে কোনো সবজি, ফল, এগুলো নিয়মিতই খাবারের তালিকায় রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু একদম ডেলিভারির পর থেকেই করা যাবে। হ্যাঁ, এই খাবারগুলো এমন না যে আপনাকে কয়েকদিন বিরতি দিয়ে বা সপ্তাহখানেক বিরতি দিয়ে খেতে হবে, এরকম না। হ্যাঁ, নিয়মিতই এই খাবারগুলো প্রথম থেকেই খাওয়া যাবে। এবং হচ্ছে যে ফাইবার সমৃদ্ধ খাবার, যে জিনিসটা প্রেগন্যান্সিতে তো অনেকেই কনস্টিপেশনের সমস্যায় ভোগেন।
আপনারা জানেন অনেকে ভাবেন যে প্রেগন্যান্সির পরে বোধহয় জিনিসটা চলে যাবে। হ্যাঁ, চলে যায়। কিন্তু তারপরেও আপনাকে আপনার খাবারটা যেন পর্যাপ্ত ফাইবার সমৃদ্ধ হয়। এটার প্রতি খুব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, শাক-সবজি বেশি পরিমাণে খাওয়া, পর্যাপ্ত পানি খাওয়া এবং ফাইবারের মাঝে এখানে আ খেজুর যে আপনারা প্রেগন্যান্সিতে খাওয়ার জন্য আমরা বলি, খেজুরটাও কিন্তু কন্টিনিউ করতে পারেন। খেজুরে অনেক ফাইবার আছে। সেই সাথে হচ্ছে আপনারা কেউ যদি মনে করেন যে আপনার কনস্টিপেশন তারপরেও যাচ্ছে না বা এটা আপনার জন্য বেশি সমস্যার কারণ হচ্ছে, হ্যাঁ? কারণ আপনার সেলাই যদি থাকে তখন কনস্টিপেশনটা কিন্তু আপনাকে আরো সমস্যা করবে, হ্যাঁ? আপনার জন্য জিনিসটা আর পেইনফুল হবে। আবার সিজারের পরেও যদি আপনার কনস্টিপেশনটা থাকে সেটাও আপনার জন্য পেইনফুল হবে। তো যদি মনে করেন যে না আপনার খাবার থেকে যথেষ্ট ফাইবার হচ্ছে না, আপনি বাড়তি একটু ফাইবার নিতে চান তখন আপনি কিন্তু ইসবগুলের ভুসি নিয়মিত খেতে পারেন। ঠিক আছে? তো ফলের রস, ইসবগুলের ভুসি, শাক, খেজুর এই জাতীয় জিনিসগুলো ১ম দিন থেকেই আপনার মানে যখন থেকে সিজারের পরে যখন থেকে আপনি খাওয়া-দাওয়া সলিড শুরু করতে পারবেন, খাবেন। পুষ্টিকর খাবার সাথে, সাথে যেই দিনটা হচ্ছে গিয়ে আপনার ডেলিভারির দিনটা হলো, হ্যাঁ? তারপরেই কিন্তু একদম পুষ্টিকর খাবারগুলো খাবেন। ডিম, চিকেন স্যুপ, হ্যাঁ? বা কেউ যদি ভাত খেতে চান, ভাত যখন থেকে খাওয়া শুরু করতে পারবেন, হ্যাঁ? আ আ মানে প্রোটিন জাতীয় খাবারগুলো তখন থেকেই খাবেন। তাহলে আপনি দ্রুত এনার্জি পাবেন। মোট কথা হচ্ছে যে একদম সুষম পুষ্টি বজায় রাখতে হবে। হ্যাঁ? প্রেগন্যান্সির সময় আমরা খাবারের প্রতি যেরকম মনোযোগ দিতাম, পোস্ট ডেলিভারি এই সময়টাতেও শুরু থেকেই সুষম পুষ্টি বজায় রাখা খুবই জরুরি। এটা আপনাকে দ্রুত নরমাল ডেলিভারি হোক বা সিজার হোক সেরে উঠতে হেল্প করবে। আর অনেক সময় শোনা যায় যে না গরুর গোশত খাওয়া যাবে না। আ আমি অবাক হয়েছি শুনে যে কেউ বলে যে দুধ খাওয়া যাবে না ডেলিভারির পরে। এটা মানে এত বেশি একটা মিসকনসেপশন। কেন দুধ খাওয়া যাবে না? দুধ তো আপনাকে ক্যালসিয়াম দিবে। দুধ খেলে আপনার বাচ্চার জন্য দুধ প্রোডাকশনও হবে। এখন এমন কোনো খাবার নেই যেটা পোস্ট প্রেগন্যান্সি তে আপনি খেতে পারবেন না। হ্যাঁ, প্রেগন্যান্সি তে কিছু খাবার নিষেধ করা হয় কিন্তু পোস্ট প্রেগন্যান্সি তে এমন কোনো খাবার নেই। যার জন্য আমি এটা হাইলাইট করেছি। হ্যাঁ, তো আপনারা সবই খেতে পারবেন ইনশাআল্লাহ। আ তবে আস্তে, আস্তে দেখবেন খেয়াল করবেন যে আপনার বাচ্চার অনেক সময় হয় যে বাচ্চার জন্য হয়তোবা কোনো খাবার একটু স্যুট করে না। তো সেটা বাচ্চা যখন আরেকটু বড় হবে আপ আপনার বুকের দুধ যখন সে খাবে, দুধ থেকে আপনি যা খাচ্ছেন সেই এলিমেন্টস গুলো কিন্তু সেও পাবে। তো কিছু খাবারে হয়তোবা দেখা যায় বাচ্চার পটি নরম হয় বা স্পেসিফিক্যালি দেখে থাকেন যেটা আপনার বাচ্চাকে এফেক্ট করছে, সেটা আপনি এভয়েড করতে পারেন। আদারওয়াইজ কোনো খাবারে নিষেধ নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা যদি আ ফিজিক্যাল ফিটনেস এর কথা বলি, হ্যাঁ? তো আপনি প্রেগন্যান্সি থেকেই যদি ব্যায়াম করেন, হ্যাঁ? নরমাল ডেলিভারির জন্য হোক বা এমনি জেনারেলি যদি আপনি ব্যায়াম করেন, আবার ব্যায়াম আমরা অনেক সময় মনে করি যে শুধু সিজার হবে যেই মায়েরা তাদের বুঝি ব্যায়ামের দরকার নেই। শুধুমাত্র নরমাল ডেলিভারি যে মায়েদের তারাই বুঝি ব্যায়াম করবে। ব্যাপারটা আসলে একদমই সেটা না। ব্যায়ামের সাথে আমাদের ব্যায়াম সম্পর্কে আমাদের ধারণাটা পরিবর্তন হওয়া দরকার। ব্যায়াম আপনি করবেন আপনি শারীরিকভাবে সুস্থ থাকার জন্য। এটা আপনাই আপনি যখন ভালো থাকবেন, হ্যাঁ? ফিজিক্যালি ভালো থাকবেন, আপনার বাচ্চাও ভালো থাকবে। সেই বাচ্চা সিজারেই হোক আর নরমালেই হোক। তো ব্যায়াম আসলে যেকোনো হেলথি প্রেগন্যান্সি তেই করা উচিত। হ্যাঁ? যদি আপনার কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, ডাক্তার থেকে কোনো নিষেধ থাকে, তাহলে সেটা আলাদা কথা। আদারওয়াইজ আপনার ব্যায়ামে কোনো রেস্ট্রিকশন নেই এমন যেকোনো প্রেগন্যান্সি তেই আসলে হালকা পাতলা ব্যায়াম করা, কিছুটা অ্যাক্টিভ থাকাটা উচিত। এখন প্রেগন্যান্সি থেকে যদি আপনি ব্যায়াম করেন, নিয়মিত হাঁটা প্র্যাকটিস করেন, তাহলে আপনার শারীরিক ফিটনেসটা কিন্তু তুলনামূলক ভালো থাকবে। এবং এই ফিটনেসটাই পরবর্তীতে পোস্ট ডেলিভারিতে আপনাকে রিকভার করতে অনেক হেল্প করবে। হ্যাঁ? কারণ এই ব্যায়াম জিনিসটা কিন্তু আপনাকে স্ট্যামিনা দেয়, অনেক এনার্জি দেয়। হ্যাঁ? আপনি আ পোস্ট ডেলিভারিতে যখন দেখবেন যে বাচ্চার টেক কেয়ার আপনার করা লাগছে, আপনার কিন্তু অনেক স্ট্যামিনা দরকার হবে। আপনার শরীর যদি আগে থেকেই যথেষ্ট এনার্জেটিক থাকে, তাহলে কিন্তু আপনি পরবর্তীতেও এই স্ট্যামিনা পাবেন ইনশাআল্লাহ। তো যার কারণে উৎসাহ দেই প্রেগন্যান্সি থেকে এমনকি একজন মানুষের সবসময় আসলে ব্যায়ামের মাঝে থাকা উচিত, অ্যাক্টিভ থাকা উচিত। তো প্রেগন্যান্সি থেকেই যদি আপনারা ব্যায়ামগুলো হাঁটা প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ তাহলে পরবর্তীতেও শুরু করতে পারবেন আবার। হ্যাঁ? আর ব্যায়াম নিয়ে খুব বেশি ডিটেইলস আসলে আজকের সেশনে বলার সুযোগ নেই। কিন্তু খুব বিস্তারিত একটি সিরিজ আর্টিকেল আছে আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে আছে সেটা। আ
যেহেতু এটা জুম, আমি এখনই লিঙ্কটা দিতে পারছি না। আপনারা প্রসব পরবর্তী যত্ন, প্রসব পরবর্তী ব্যায়াম, হ্যাঁ, এইরকম লিখে আমাদের ওয়েবসাইটে সার্চ করতে পারেন। আমার লেখা ডক্টর ফাতেমা ইয়াসমিন সেটা রিভিউ করেছেন, অনেক বিস্তারিত আছে সেখানে। আপনারা প্রসব পরবর্তী শারীরিক যত্ন সম্পর্কে আছে, প্লাস হচ্ছে গিয়ে ব্যায়ামগুলো আপনারা কবে থেকে শুরু করতে পারেন, কি কি ব্যায়াম করতে পারেন। হ্যাঁ, একদম ডেলিভারির পর থেকেই কিন্তু ডিপ ব্রিদিংটা করা যায়, যেটা ডেলিভারির আগে আপনারা করতেন। হ্যাঁ, ডিপ অ্যাবডোমিনাল ব্রিদিং, যেটা তলপেট থেকে একদম গভীরভাবে শ্বাস নেওয়া। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে অক্সিজেন সাপ্লাই ভালো দিতে, প্লাস হচ্ছে সিজারের পর আপনার জন্য হেল্পফুল হবে। তারপর হচ্ছে গিয়ে হাতের যে কবজি কবজি ঘোরানো, পায়ের যে অ্যাঙ্কেল, হ্যাঁ, গোড়ালি ঘোরানো, সার্কেল করা, এই জিনিসগুলো আপনি যখন ঠিক ডেলিভারির পর পর খুব বেশি নড়াচড়া করতে পারবেন না, কিন্তু আপনার শরীর দেখা যাবে একটা আড়ষ্টতা চলে করাতে আপনার জিনিস শরীরটা একটু রিল্যাক্স হবে, হ্যাঁ, ফ্লেক্সিবল হবে, তখন কিন্তু আড়ষ্টতা কমে আসবে। তো আমি বলবো যে ওই সিরিজ আর্টিকেলটা ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন। কেউ যদি স্পেসিফিক্যালি তারপরে খুঁজে না পান এবং লিঙ্ক চান আমাদের কাছে, আমাদের যে কোনো একটা পাবলিক গ্রুপে জানাবেন, ইনশাআল্লাহ আমাকে ট্যাগ করে দিয়ে আমি লিঙ্ক দিব, অথবা আমাদের কোনো মডারেটরকেও যদি জানান, মডারেটররাও লিঙ্ক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং এই সময় প্রসব পরবর্তী 6 সপ্তাহ, এই সময়টাতে ওজন তোলার ব্যাপারে, যেটা বাচ্চার ওজনের চাইতে কিছু বেশি ওজনের কোনো কিছুই তুলবেন না। আপনার বেবি যতটুকু ওয়েট, অতটুকু ওয়েটটাই আপনি ক্যারি করবেন ইনশাআল্লাহ। আর 6 সপ্তাহ পর থেকে সেটা যখন সিজার হোক বা নর্মাল হোক, আপনি ব্যায়াম শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। 6 থেকে 8 সপ্তাহ পর সিজারের পরে সাধারণত মায়েরা হিল হয়ে যান, তো এরপর থেকে আপনি হালকা পাতলা ব্যায়াম শুরু করতে পারবেন। আর নর্মাল ডেলিভারিতে যাদের হয়তো কোনো সেলাই আছে, হ্যাঁ, তো সেলাই শুকিয়ে যাওয়ার পর পর অবশ্যই কেগেল ব্যায়াম করবেন। কেগেল ব্যায়াম সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না, আমি সামান্য করে একটু বলি। এটা হচ্ছে কি, আপনার বেবি যেদিক দিয়ে বের হচ্ছে, হ্যাঁ, সেই মাসেল গুলো প্রেগনেন্সির শেষ দিকে লুজ হয়ে যায়, অনেক ডেলিভারির পর আরো লুজ হয়ে যায়। হ্যাঁ, সেই মাসেল গুলোর কিন্তু স্ট্রেংথ যেটা, সেটা মেনটেন করা খুব জরুরি। এটা আপনার ম্যারিটাল লাইফের জন্য এই স্ট্রেংথটা থাকা খুব ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে গিয়ে ডেলিভারি পর পর দেখা যায়, নর্মাল ডেলিভারি পর পর বা এমনিতেও সিজারের পরেও হতে পারে, যেহেতু এটা প্রেগনেন্সি থেকে মাসেলটা তার স্ট্রেংথ হারায়। অল্প হাঁচি কাশি দিলে, একটু ভারী জিনিস তুললে দেখা যায় ইউরিন লিক করার মতো সমস্যা হয়, হ্যাঁ, প্রস্রাব হয়তো লিক করে যায় মায়েদের। তো এই জন্য এই কেগেল ব্যায়াম করাটা ইম্পর্টেন্ট, যাতে করে আপনার এই মাসেলটা স্ট্রং থাকে ইনশাআল্লাহ। তো এটা সেলাই শুকিয়ে গেলে তারপর থেকে করা যাবে। আমি বলবো যে অবশ্যই সিজারিয়ান যে মায়েরা, তাদেরও এই ব্যায়ামটা করা উচিত। আর এই হচ্ছে সংক্ষেপে ব্যায়াম নিয়ে অল্প বললাম আপনাদের। আরো বিস্তারিত ইনশাআল্লাহ আপনারা সেই আর্টিকেলটা থেকে দেখতে পারবেন। আর গত স্লাইডে, আগের স্লাইডটাতে আমি বলেছি সুষম পুষ্টির কথা, হ্যাঁ, এখন এখানে লিখেছি রেস্টের কথা। এই দুইটা জিনিস হচ্ছে একদম মাথায় গেঁথে নেন। এই দুইটা জিনিস আপনাকে পোস্ট ডেলিভারি রিকভার করতে, দ্রুত রিকভার করতে, সেটা নর্মাল ডেলিভারি হোক, সিজারিয়ান ডেলিভারি হোক, আপনার একদম ন্যাচারাল ডেলিভারি হোক, যে আপনার কোনো কাটাছেঁড়া নাই, কিছুই নাই, হ্যাঁ, খুব সহজে আপনার ডেলিভারি হয়েছে, তারপরেও এই দুটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদেরকে অনেক অনেক বেশি রেস্ট নিতে হবে এই সময়টাতে। এখন অনেক মায়েরা মনে করেন যে যদি তার কোনো আসলে কমপ্লিকেশনস না থাকে, ডেলিভারি খুব সহজ হয়, সুন্দর হয়, হ্যাঁ, তখন দেখা যায় যে সেই দিনে হয়তো মায়েরা উঠে হাঁটাচলা করছেন, হয়তো ঘরের কাজ শুরু করতে চাচ্ছে, বা নিজের কাজ সবকিছু নিজে করতে চাচ্ছে, এরকম অনেক সময় করতে পারে। হ্যাঁ, আবার অনেকে সিজারের পরও ভাবে যে না, আমার বাচ্চার কাজটা আমি দেখবো, মানে অনেকে হয়তো বা মেন্টাল স্ট্রেংথটা বেশি পায়, এবং মেন্টাল স্ট্রেংথের কারণে অনেক মুভমেন্ট শুরু করে দেয়, কিন্তু সেটা আসলে খুব ভুল একটা কাজ। হ্যাঁ, এরকম মায়েদের থেকে রিপোর্ট পেয়েছি, কেউ কেউ করেন এই কাজটা। যার কারণে বলছি, আপনারা এই ইনিশিয়াল স্টেজে রেস্ট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ এই রেস্টটা যদি আপনি না নেন, পরবর্তীতে এই ক্লান্তিটা আপনার কাছে দ্বিগুণ হয়ে, 3 গুণ হয়ে এসে আবার আপনাকে জেঁকে ধরবে। এই ক্লান্তিটা তখন আপনাকে মানসিকভাবে অনেক বেশি এফেক্ট করবে। তাই শুরুর সময় আপনি যতই ভালো ফিল করেন, আপনাকে অবশ্যই অনেক বেশি রেস্ট নিতে হবে। এই প্রসব পরবর্তী 6 সপ্তাহে আপনার রেস্টটা প্রায়োরিটি পাবে। হ্যাঁ, বেবির টেক কেয়ার যতটুকু করা দরকার করবেন, পাশাপাশি হচ্ছে নিজের রেস্টটাকে প্রায়োরিটি দিবেন, নিজের খাবার দাবারকে প্রায়োরিটি দিবেন ইনশাআল্লাহ। তারপর পোশাক ও অন্যান্য, হ্যাঁ, পোশাকের ব্যাপারে আমাদের একটু খেয়াল করা দরকার।
প্রেগন্যান্সিতে আমরা বলছি আমরা নিজেরাই ঢোলা ঢালা কোনো পোশাকের জন্য ব্যবস্থা করি। এখন পোস্ট প্রেগন্যান্সিতে তখনও যে আমাদের পোশাকটা দরকার সেটা অবশ্যই একটু কমফোর্টেবল হতে হবে। প্লাস হচ্ছে কি আপনি যদি ব্রেস্ট ফিডিং করান, ব্রেস্ট ফিডিং এর জন্য উপযোগী হতে হবে। সেই সাথে যদি একটু রুচিসম্মত হয়, একটু সুন্দর হয়, তাহলে কিন্তু নিজের কাছে ভালো লাগবে। এটা কেন বলছি? এটা আপনাকে মেন্টালি এফেক্ট করবে। আপনি যখন আ আ মা হবেন, নতুন মা হবেন, অনেক মানুষ আপনাকে দেখতে আসবে, আপনার বেবিকে দেখতে আসবে। তখন আপনি যদি একটু পরিপাটি থাকেন, একটু সুন্দর একটা পোশাক পরে থাকেন, সেটা কিন্তু আপনার নিজের কাছেই মেন্টালি ভালো লাগবে। একদম অগোছালোভাবে, আলুথালুভাবে যদি মানুষ আপনাকে দেখে, তখন কিন্তু সেই জিনিসটা আপনারও ভালো লাগবে না। এবং আজকাল কিন্তু বেশ কিছু পেজ এরকম মেটার্নিটি ড্রেস সুন্দর, সুন্দর বের করছে। চাইলে সেখান থেকেও নিতে পারেন অথবা নিজের পছন্দ মতো কাপড় কিনে নিজের পছন্দের কোনো টেইলরকে দিয়েও আ রেডি করিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। তো পোশাকটা হতে হবে আরামদায়ক, ব্রেস্ট ফিডিং ফ্রেন্ডলি আর কিছুটা সুন্দর, যেটা হচ্ছে গিয়ে আপনার নিজের কাছে ভালো লাগবে। আর ব্রেস্ট ফিডিং ফ্রেন্ডলি বলতে যে সামনে হয়তোবা চেইন দেয়া বা বোতাম দেয়া আ মানে আ আ আমার নিজের একটা এক্সপেরিয়েন্স বলি যে আমি ভেবেছিলাম সম্ভবত যে আমার আম আপনারা জানেন কিনা জানি না। এরকম ফিডিং কভার পাওয়া যায়। হ্যাঁ? যেটা দিয়ে উপর দিয়ে একটা ফিতা দিয়ে পিছনে আটকে নেওয়া যাবে, বেবিকে ঢেকে রাখা যাবে। বেবি ঢাকা থাকবে সেটার আড়ালে বেবি খেতে পারবে। তো এরকম একটা জিনিস আমি আমার 3rd বেবির সময় এরেঞ্জ করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমার আসলে সেটার খুব বেশি দরকার হয় নাই। হ্যাঁ? আ যেহেতু আমরা আ আমাদের কন্টিনেন্টের মেয়েরা আমরা ওড়না পড়ি। হ্যাঁ? আমাদের ড্রেসের সাথে আলাদা করে একটা ওড়না থাকে। তো সে কারণে বড় ওড়না, বড় সাইজের ওড়না বা বড় সাইজের হিজাব যদি কেউ ব্যবহার করেন তাহলে ওটাই যথেষ্ট। হ্যাঁ? তারপরেও কেউ যদি মনে করেন যে না ফিডিং এর জন্য আলাদা করে একটা কোনো মেটেরিয়াল আপনি হাতের কাছে রাখতে চান সেটা রাখতে পারেন। তবে আমার এক্সপেরিয়েন্স হচ্ছে যে সেটা খুব বেশি আর প্রয়োজন হয় না। হ্যাঁ? আমরা বাইরের দেশে দেখি যে মায়েরা অনেক সময় এরকম একটা ফিডিং কভার ব্যবহার করেন। সম্ভবত তাদের ড্রেসের সাথে তো আলাদা করে এরকম একটা বড় ওড়না জাতীয় কিছু নাই। এ কারণে সেটা তাদের প্রয়োজন হয়। আমাদের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন আমার কাছে মনে হয় লাগে নাই এটা। আচ্ছা, এখন অনেকে আবার স্যানিটারি ন্যাপকিন সম্পর্কেও জানতে চান। যে ঠিক ডেলিভারির পরপর তো হেভি ব্লিডিং হয়। সেই সময়টাতে কি ধরনের স্যানিটারি ন্যাপকিন কিনবেন? এখন আমাদের দেশে ঠিক এইরকম আ আ ঠিক প্রসব পরবর্তী যে নিপাসটা চলে সেটার জন্য যে হেভি ব্লিডিং এর জন্য ঠিক ওটার জন্য স্পেসিফিক্যালি কোনো ন্যাপকিনের কথা আমার জানা নাই, শুনি নাই। হ্যাঁ? আবার কিছু, কিছু হাসপাতাল থেকে হয়তোবা দিতে পারে। কিন্তু সেগুলিও খুব বেশি আমার কাছে কমফোর্টেবল বলে মনে হয় না। আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে যেটা বুঝি যে ভালো ব্র্যান্ডের হ্যাঁ? আপনারা হয়তোবা যেই ব্র্যান্ড ব্যবহার করে কমফোর্টেবল সেটারই হেভি ফ্লো প্যাড যেটা, সেটাই কয়েক প্যাকেট কিনে রাখতে পারেন। হ্যাঁ? শুরুর দিকের সময়টা ইনশাআল্লাহ সেটা দিয়েই কভার হয়ে যাবে। যখনই প্রয়োজন মনে করবেন সেটা চেঞ্জ করবেন ইনশাআল্লাহ। আ তবে আ আপনার এতটাও ব্লিডিং হওয়ার কথা না যে আপনার মানে প্রতি ঘন্টায় চেঞ্জ করতে হবে। এতটাও ব্লিডিং শুরুর দিকে হয় না কিন্তু, হ্যাঁ? তো আমরা হয়তো ধারণা নেই যাদের ১ম বার মা হতে যাচ্ছেন। আ পোস্ট ডেলিভারি আমরা মনে করি যে ৪০ দিন পর্যন্ত যেটা বলে। এখন এই সময়টা পুরোটাই কিন্তু হেভি ব্লিডিং হয় না। এটা জাস্ট ৩ থেকে ৫ দিন এরকম একটা হেভি ব্লিডিং হয়। তারপরে কিন্তু ফ্লোটা বেশ কমে যায়। গাঢ় লাল থেকে গোলাপি এরকম হালকা রঙের হয়ে যায়। এবং সেটাই কিন্তু পরবর্তীতে যে ৬ সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ হতে থাকে। এখন আপনি আ একবার যদি আপনার ফ্লোটা কমে যায়, হ্যাঁ? আবার হয়তো সপ্তাহখানেক পর বা কয়েকদিন পর দেখলেন যে ফ্লোটা আবার বেড়ে গেছে, হ্যাঁ? আবার গাঢ় লাল রঙের মতো হয়ে গেছে। তো খেয়াল করবেন যে আপনার খুব বেশি মুভমেন্ট হয়েছে কিনা। হঠাৎ করে যদি বেশি শারীরিক নড়াচড়া হয় তাহলেও কিন্তু আবার এরকমটা হতে পারে। তো আগে নিজেকে একটু রেস্ট দিতে হবে, নিজে একটু রেস্টে থাকবেন। আর তারপরেও যদি কোনো ব্যাপারে কনসার্ন ফিল করেন তাহলে অবশ্যই ডাক্তারের চেকআপ করিয়ে নিবেন ইনশাআল্লাহ। আচ্ছা। আর ১ম বার মা হতে যাচ্ছেন যারা, তাদের আরেকটা জিনিস এক্সপেরিয়েন্স করবেন। আপনি যখনই বেবিকে ফিডিং করাবেন, হ্যাঁ? ব্রেস্ট ফিডিং যখনই দেখবেন যে তলপেটে একটা অস্বস্তি হচ্ছে সেটা কিছুটা পিরিয়ড পেইন এর মতো।
হ্যাঁ, একদম লেবারের শুরুর দিকে যেরকম হয় সেরকমটা। এখন এটা কি হচ্ছে আসলে, আপনার যতবারই আপনি ফিডিং করাতে যাচ্ছেন ততবারই আপনার জরায়ুটা, হ্যাঁ, যেটা বড় হয়েছিল বেবি থাকার সময়, যেটা বড় হয়ে গেছিল সেটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়। সেটা কিন্তু একবারেই ঠিক আগের মতো ছোট্ট এরকম পজিশনে চলে যায় না, এটা ছোট হতে একটু সময় লাগে। এবং যখনই আপনি ফিডিং করান তখনই কিন্তু এই কাজটা হয়, সে কন্ট্রাক্ট করে করে ছোট হয়ে যায়। তো এই জিনিসটা বুঝতে পারলে আপনার জন্য এটার সাথে কোপ আপ করা ইনশাল্লাহ একটু ইজি হবে, কারণ এটা তো ছোট হয়ে যাওয়াটাই হচ্ছে গিয়ে স্বাভাবিক। এই ছোট হওয়ার কারণে, কন্ট্রাকশনের কারণেই আপনি একটা অস্বস্তি ফিল করতে পারেন। তখন ডিপ ব্রিদিং করবেন। হ্যাঁ, যারা এখানে কিছু আপনারা হয়তো আছেন যে প্রিনেটাল কোর্সটা করেছেন, হ্যাঁ, লেবারের সময় পেইন ম্যানেজমেন্টের জন্য ডিপ ব্রিদিং এর কথা সবসময় বলি। হ্যাঁ, তলপেট থেকে গভীরভাবে শ্বাস নেওয়া, যেটা যেটা আপনার পেইনের ফিলিংসকে কমিয়ে দিবে। ঠিক সেই জিনিসটাই আপনারা ব্রেস্ট ফিডিং এর সময়ও তলপেটে অস্বস্তি লাগলে তলপেট থেকে গভীরভাবে শ্বাস নিবেন, প্লাস হচ্ছে মাসেল গুলোকে রিল্যাক্স করতে চেষ্টা করবেন। মানে পেইন ম্যানেজমেন্টের যেই টেকনিক গুলো আপনারা সেই সময় শিখেছেন সেগুলি এখানে তখন অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ, সেটা আপনাকে রিলিফ দিবে অনেকটাই। আর হচ্ছে যে অ্যাবডোমিনাল বেল্ট, এটা আমরা অনেকে জানি যে সিজারের পরে একটা বেল্ট পরে পেট কমানোর জন্য। ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। হ্যাঁ, সিজারের পরেই বেল্ট পরতে হয়, ব্যাপারটা সেরকম না। এবং ব্যাপারটা পেট কমানোর জন্য পরে তাও না, এ দুটা ভুল ধারণা। নর্মাল ডেলিভারির পরেও মায়েরা পড়তে পারেন। আমার থার্ড প্রেগনেন্সির পরে, থার্ড লেবারের পরে, আমার সেটা তো হোম বার্থ ছিল, আমার যিনি মিডওয়াইফ ছিলেন তিনি আমাকে সেই দিনই আমাকে একটা অ্যাবডোমিনাল বেল্ট পরিয়ে দিয়েছিলেন। এবং এটা হচ্ছে মূলত আপনার তলপেটের যে মাসেল গুলো, এগুলো তো হঠাৎ বেবি বের হয়ে গেল, প্লাসেন্টা বের হয়ে গেল, ভিতরে খালি হয়ে গেল, স্পেসটা খালি হয়ে গেল, এবং পেটটা কিন্তু তখনও নামবে না। হ্যাঁ, পেট নামতে কিন্তু আপনাকে দেখে কিন্তু ডেলিভারির পরও 6 মাসের প্রেগনেন্ট এরকম মনে হবে, পেট নামতে সময় লাগে। তো পেটের যে মাসেল গুলো, এগুলো এই একটা বেল্ট পরে থাকলে সাপোর্ট পায়। হ্যাঁ, এখন তলপেটের এই অ্যাবডোমিনাল বেল্ট কিভাবে পরবেন, কোথায় ঠিক মতো বাঁধতে হয়, এই জিনিসগুলো আপনারা ইউটিউব থেকেও দেখে নিতে পারেন, এবং বেল্ট যে কোনো ফার্মেসিতেও কিনতে পারবেন। শুধু এটা মানে নর্মাল ডেলিভারি, মানে শুধু সিজারের পরেই যে আপনাকে করতে হবে এমন না, নর্মাল ডেলিভারি পরেও করবেন, যথেষ্ট আরাম পাবেন ইনশাআল্লাহ। এটা যতদিন পর্যন্ত আপনি চান, 7 দিনও করতে পারেন, পুরো 6 সপ্তাহ করতে পারেন নর্মাল ডেলিভারি পর। হ্যাঁ, আর সিজারের পরে হচ্ছে গিয়ে এটা আপনাকে যে মুভমেন্টে বা আপনার হিলিং এও কিন্তু হেল্প করবে, অ্যাবডোমিনাল বেল্ট যেটা। তো এটা আমি সাজেস্ট করবো, যেটা কিনে নিলে ইনশাআল্লাহ ভালোই হবে, চলাফেরায় আরাম হবে, হিলিং এও দ্রুত হবে। আর সেই সাথে হচ্ছে গিয়ে পোস্ট ডেলিভারি যে হয়তো বা নানান ব্যথা ট্যাথা থাকতে পারে, কোমরে অনেক সময় ব্যথা করে, সিজারের জায়গাও তলপেটে ব্যথা, এই জিনিসগুলোর জন্য যেটা হচ্ছে যে আপনার একটা হট ওয়াটার ব্যাগ, এটার সাথে তো নিশ্চয়ই সবাই পরিচিত, অনেকের ঘরে থাকে, এটা কিনতে পারেন। এবং আমি বলবো এটা প্রেগনেন্সি থেকেই আসলে খুব কাজে লাগে, আমার নিজের ছিল, আমি নিজে খুব আরাম পেতাম। যে কোমর ব্যথা, এই সময়গুলোতে আমরা বলি যে গরম শেক নেওয়ার জন্য। গরম শেক তো আসলে সবসময় মানে ট্র্যাডিশনালি যেভাবে নেই সেভাবে নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এক্ষেত্রে যদি আমরা একটা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করি, কোমরের নিচে দিয়ে রাখলাম, বা যেখানে যেখানে আমাদের ব্যথা শরীরে দিয়ে রাখলাম, তাহলে কিন্তু অনেক আরাম পাওয়া যায়। আর হচ্ছে তো এটা আপনাকে কিন্তু এই জিনিসটা একটা ইনভেস্টমেন্টের মতো, এটা আপনাকে ডেলিভারির পরেও ইনশাআল্লাহ হেল্প করবে। আর পেট কমানোর জন্য যেটা আমাদের সবারই কনসার্ন থাকে, সেটা সিজার হোক নর্মাল হোক, পেট কমানোর জন্য আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে, ব্যায়ামের বিকল্প নাই। হ্যাঁ, ব্যায়াম কিরকম, কোন ব্যায়াম, কেউ কেউ হয়তো পেট কমানোর, পেটের অ্যাবডোমিনাল এক্সারসাইজ সম্পর্কে ধারণা রাখেন, আবার ইউটিউব থেকেও দেখে নিতে পারেন। এছাড়াও আমি যে আর্টিকেল সিরিজটার কথা বলেছি, সেখানে এই পেট কমানোর জন্য ব্যায়ামের ডেসক্রিপশন আমি দিয়েছি ওখানে, তো আপনারা সেখান থেকেও দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো মূলত মনে রাখবেন, বেল্ট পরে পেট কমে না, পেট কমানোর জন্য আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে। আচ্ছা, এই তো গেল মোটামুটি একটু শারীরিক প্রস্তুতির ব্যাপার। এখন মানসিক প্রস্তুতিটা কি? এই যে এখন আপনি এতদিন একা ছিলেন, আহ শুধু নিজের দেখাশোনা করলেই হয়ে গেল, কিন্তু এখন আর সেই জিনিসটা থাকবে না।
হ্যাঁ, আপনার জীবনের যে স্বাভাবিক নিয়মটা তাতে অনেক রকম পরিবর্তন আসবে এবং এটা মেনে নেয়ার জন্য মানসিকভাবে একটা প্রস্তুতি রাখবে। হ্যাঁ, অনেকের কাছে এই যে এই ফিলিংসটা খুব ওভারওয়েলমিং মনে হয়। তখন আ তারা জিনিসটার সাথে কোপ আপ করতে একটু ডিফিকাল্টি ফেস করেন। কিন্তু আ মানে আপনার অনেক কিছুতে আপনাকে রুটিনটা পরিবর্তন করতে হবে। এই মানসিকতাটা রাখবেন। হ্যাঁ? একটা হচ্ছে যে একটা নিউবর্ন বেবির রুটিন তৈরি হতে কিন্তু সময় লাগে। সে হয়তোবা দেখা যাবে যে আ কখন ঘুমাচ্ছে সেটার কোনো ঠিক নাই। যখন তখন খেতে চাবে। আবার খাওয়ার পরই একটু আ ইউরিন পাস করে দিবে। আ কয়েকবার করে স্টুল পাস করতে পারে। হ্যাঁ? আপনি ঘুমালেন, ঘুম থেকে একটু পরেই হয়তো আবার খাওয়ানো লাগতে পারে। হুম? তো সবকিছু দেখা যাবে যে সে কখন খাবে, কখন ঘুমাবে, কখন তাকে ক্লিন করতে হবে, কখন বার্পিং করতে হবে। আ এই মানে আপনার জীবনটা পুরা বাচ্চা কেন্দ্রিক হয়ে যাবে। হ্যাঁ? তখন মানে সেই সবকিছু দেখা যাচ্ছে আর সে আপনার লাইফটাকে কন্ট্রোল করছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। হ্যাঁ? তো সেই সাথে, সাথে দেখবেন যে আপনি এত কষ্ট করলেন। হ্যাঁ, ৯ টা মাস পেটে রাখলেন। সিজারই হোক বা নরমালি হোক, ডেলিভারির কষ্টটা পেলেন। আবার পরবর্তী যে শারীরিক ক্লান্তি সেটা আছে। কিন্তু সবার মনোযোগ এই ছোট মানুষের দিকে। তার কি লাগবে? সে বমি করল কিনা? সে কাঁদে কেন? হ্যাঁ, এ এ ভিজে পড়ে আছে নাকি? যে ঠান্ডা লাগে নাকি? গরম লাগে নাকি? নানান জিনিস, হ্যাঁ? তো সবাই সবকিছু এসে হয়তোবা দেখা যাবে শুধু বাচ্চাকে নিয়েই পড়ে আছে। তখন মায়ের কিন্তু অনেক সময় মনে হয় যে আমি যে এত কষ্ট করলাম, মানে মায়ের নিজেকে একটু অবহেলিত মনে হতে পারে। তখন এই যে এই নানান রকম overwhelming যে একটা পরিবর্তন, হ্যাঁ? এইসব কারণে কান্না কোনো কারণ ছাড়াই কিন্তু মায়ের অনেক সময় কান্না পেতে পারে। তো এই যে জিনিসগুলো কিন্তু স্বাভাবিক, হ্যাঁ? তো জীবনে যে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে এটা মেন্টালি মেনে নিতে হবে। আপনি পড়াশোনার মাঝে থাকেন বা চাকরির মাঝে থাকেন, আপনাকে একটা ব্রেক নিতে হবে এবং এতদিনের যে পরিচিত রুটিনটা সেটাতে একটা বড় রকমের পরিবর্তন আসছে। হ্যাঁ? এটা মানসিকভাবে মেনে নিবেন। তাহলে দেখবেন জিনিসগুলো আরো অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ? আর একটা যেটা কথা যে আপনার বাচ্চা কিন্তু সারা জীবন নিউবর্ন থাকবে না। সারা জীবন আপনার এত ছোটখাটো বিষয় তার মনোযোগের প্রয়োজন হবে না। সে খুব দ্রুতই বড় হয়ে যাবে। এই নিউবর্ন ফেজটাও কিন্তু খুব স্বল্প সময়। মাত্র দেখেন ৬ টা সপ্তাহ। হ্যাঁ? ৬ টা সপ্তাহ পরেই কিন্তু এই নিউবর্ন ফেজ থাকবে না। তো এই যে অল্প কিছুদিনের যেই সময়টা, এই ওভারওয়েলমিং ভাবটা যত দ্রুত কাটিয়ে নিতে পারবেন, সেটা কাটিয়ে নিয়ে আপনি তার যে প্রতিদিনের পরিবর্তন দেখবেন যে বাচ্চা প্রতিদিনই তার চেহারাটা অন্যরকম লাগে। প্রতিদিনই মনে হচ্ছে তার চেহারায় পরিবর্তন হচ্ছে। এই জিনিসগুলো খেয়াল করবেন। তার চোখটা, তার তাকানোটা কতটুকু দেখে, আপনার মুখের দিকে তার অবাক হয়ে তাকানো, হ্যাঁ? আ আপনার আঙ্গুলটা শক্ত করে মুঠ করে ধরা। এই ছোট, ছোট জিনিসগুলো এনজয় করতে চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি আ আ মানে আপনার নিজের লাইফটা যে কতখানি কি চেঞ্জ হয়ে গেল, সেটা নিয়ে এত বেশি ফোকাস করার দরকার নেই। কারণ আপনার লাইফ ইনশাআল্লাহ বাচ্চা বড় হওয়ার সাথে, সাথে আবারও আপনি আগের পেজে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ? তাই একটা মেন্টাল প্রস্তুতি যদি থাকে তো প্রাথমিক ধাক্কাটা এত বড় মনে হয় না। হ্যাঁ, আমার এই কথাগুলো বলছি যে আমার একজন ডাক্তার ক্লায়েন্ট ছিলেন। উনি আসলে আমার মানে আমার দৌলা সার্ভিস নিয়েছিলেন। আমাদের প্রিন্যাটাল কোর্সও করেছেন। পরবর্তীতে আমার দৌলা ক্লায়েন্ট ছিলেন। তো উনার সার্ভিস আ মোটামুটি শেষের দিকে। তখন উনি আমাকে একদিন বলছেন যে, "আপু মানে উনার কাছে মনে হচ্ছে উনার অনেক মনে হচ্ছে।" হ্যাঁ, অনলাইনে পেশেন্টস দেখতেন। আ কিন্তু ঠিক তার পরপরই সবকিছু থেকে ডিটাচড শুধু বাচ্চা নিয়ে থাকতে হচ্ছে। তো উনাকে একটু কাউন্সেলিং করতে হয়। এবং উনার নিজের কাছে মনে হচ্ছিল যে আমাদের আসলে এই সময়টার জন্য কিছু মেন্টাল প্রিপারেশনস দরকার। যে আমার তো জানা হচ্ছে গিয়ে আপনার ডেলিভারি ঠিক পরপর ১ম সপ্তাহেই হতে পারে। এই সময় একটু মন খারাপ লাগা, আ কোন কারণ ছাড়া কান্না পাওয়া, এরকম জিনিসগুলো হয়। এগুলো হচ্ছে গিয়ে এটা একটা হরমোনাল কারণে হয় অনেক সময়। আ জাস্ট ডেলিভারির পরপর হরমোন অনেক হাই থাকে মায়েদের মাঝে এবং আমি একটু আগে স্লাইডে যেটা বললাম আ এই সময় নতুন যে চেঞ্জ গুলো আসে, এই জিনিসগুলোর সাথে মায়ের অনেক সময় মানিয়ে নিতেও একটু সময় লাগে। বিশেষ করে মা যদি মেন্টালি প্রিপেয়ার্ড না থাকেন। এবং এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনার ডেলিভারির মোডটা কেমন ছিল? মানে ডেলিভারি কিভাবে হয়েছে? এই মন খারাপ লাগার হ্যাঁ, যে জিনিসগুলো বেবি ব্লু বা ডিপ্রেশন এর যে বিষয়গুলো এগুলো কিন্তু
সিজারিয়ান মায়েদের ক্ষেত্রে বেশি নর্মাল ডেলিভারি যে মায়েদের হয় তাদের ক্ষেত্রে এটার মাত্রাটা কম দেখা যায়। হ্যাঁ, বিভিন্ন গবেষণা রিপোর্ট থেকে এই জিনিসগুলো জানা গেছে। এই কারণেও কিন্তু আহ, আমরা কিভাবে ডেলিভারি করছি, আমাদের বার্থ এক্সপিরিয়েন্সটা কেমন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মায়ের যদি বার্থ এক্সপিরিয়েন্স ভালো থাকে তাহলে তিনি ডেলিভারির পরে খুব খুশি থাকেন মেন্টালি। হ্যাঁ, আর যদি বার্থ এক্সপিরিয়েন্স ভালো না থাকে, সেটা নর্মাল ডেলিভারি হলেও যদি এক্সপিরিয়েন্সটা ভালো না থাকে মায়ের, তাহলে দেখা যায় যে ওনার পরবর্তীতে এই জিনিসগুলো মনে একটা এফেক্ট করে। হ্যাঁ, তো বেবি ব্লু এটা বেশিরভাগ সময় দেখা যায় যে মানে সব মায়েদের ক্ষেত্রে হয় না, কিছু কিছু মায়েদের হয়। এবং এটা কোনো মেডিকেল কন্ডিশন না। হ্যাঁ, এটা মেডিকেল কন্ডিশন না, এটা হতে পারে এবং কিছুদিন পর্যন্ত থাকে। ঠিক আছে, আবার তারপর এটা নিজেই রিকভার হয়ে যায়। এখন কখন এটা ডিপ্রেশনের দিকে রূপ দেয়? হ্যাঁ, পোস্টপার্টাম ডিপ্রেশনটা হতে পারে যদি বেবি ব্লু এর সময়টা মাকে প্রপারলি ম্যানেজ করা না হয়। হ্যাঁ, মাকে যদি প্রপার ম্যানেজমেন্ট দেওয়া না হয়, তাহলে ধীরে ধীরে মাসখানেক পর থেকে এটা বেবি ব্লুটা পোস্টপার্টাম ডিপ্রেশনের দিকে রূপ নিতে পারে। এবং এটা একটা মেডিকেল কন্ডিশন, এটা কয়েক সপ্তাহ থাকতে পারে, কিন্তু সঠিক ট্রিটমেন্ট না পেলে কয়েক মাস পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে, তাই কারো যদি খারাপ লাগা, যে জিনিসগুলো, হ্যাঁ, মন খারাপ লাগা, এগুলোকে হঠাৎ কারণ ছাড়া কান্না পাওয়া, এগুলোকে একটু আমলে নিতে হবে, এগুলোকে ইগনোর করে যাওয়া যাবে না। হ্যাঁ, আরেকটা যে কন্ডিশন পোস্টপার্টাম সাইকোসিস, এটার মাত্রাটা আরেকটু বেশি। এটার লক্ষণ হচ্ছে গিয়ে না ঘুমানো, সারাক্ষণ কান্না করা, অস্থিরতা করা, আহ আবার হচ্ছে গিয়ে বাচ্চার ক্ষতি করতে যাওয়ার। হ্যাঁ, এটা ডিপ্রেশনের মাত্রা যখন আরেকটু বেড়ে যায় তখনই পোস্টপার্টাম সাইকোসিসে চলে যায়। এখানে স্লাইডে একটু ভুল লিখেছি, এটা মেডিকেল কন্ডিশন। হ্যাঁ, এটা একটা মেডিকেল কন্ডিশন এবং ট্রিটমেন্ট জরুরি, এটার জন্য ট্রিটমেন্ট অবশ্যই এটার জন্য জরুরি। ঠিক আছে, এখন আমরা দেখি পোস্টপার্টাম ডিপ্রেশনের লক্ষণগুলো কি। তীব্র মুড সুইং, হ্যাঁ, এই ভালো হঠাৎ করে খুব রেগে যাচ্ছে, হঠাৎ করে কান্নাকাটি শুরু করছে, এরকম। আহ কারো কারো ক্ষেত্রে ক্ষুধা মন্দা হয়, আবার কেউ কেউ অনেক বেশি খাওয়া শুরু করেন। সবার থেকে আলাদা হয়ে একা থাকতে চাওয়া, অকারণে অতিরিক্ত কান্নাকাটি করা, ইনসমনিয়া হওয়া বা ঘুমের সমস্যা হওয়া, এবং সবসময় টায়ার্ড লাগা, এনার্জি না পাওয়া। হ্যাঁ, হঠাৎ তীব্র প্যানিক করা, উদ্বিগ্ন থাকা, পরিষ্কার ভাবে কোনো কিছু চিন্তা করতে না পারা, আহ আগে উপভোগ করতো এমন কাজে এখন আর আনন্দ না পাওয়া। হ্যাঁ, হয়তো আগে ভালো লাগতো একটু গল্প করতে কারোর সাথে, একটু বারান্দায় বসতে, বাইরে হাঁটতে যেতে, চা খেতে, বই পড়তে, কিন্তু এই কাজগুলো এখন আর তার ভালো লাগে না। এবং হঠাৎ ও তীব্র রাগ হওয়া, মাঝে মাঝেই নিজেকে মা হিসেবে ব্যর্থ হওয়ার ভয় পাওয়া। ঠিক আছে, এখন এই এই যে লক্ষণগুলো আমরা জানলাম, এগুলোর যে কোনো তিনটা যদি পরপর 10 দিন কোনো মা বলেন যে তার মাঝে দেখা যাচ্ছে, তাহলে তাকে পোস্টপার্টাম ডিপ্রেশনের পেশেন্ট হিসেবে ডায়াগনোস করা হয়। ঠিক আছে, হ্যাঁ, সেটাই যথেষ্ট তাকে পোস্টপার্টাম ডিপ্রেশনের পেশেন্ট হিসেবে ডায়াগনোস করতে। এখন যদি কোনো মায়ের উপরের লক্ষণগুলোর সাথে, হ্যাঁ, নিচের এই যে দুইটা লক্ষণ আছে সেই দুইটাও জানান, তাহলে তাকে অবশ্যই বিশেষজ্ঞ কনসালটেশন নিতে হবে। ঠিক আছে, অবশ্যই একজন মানসিক রোগের চিকিৎসা দেন এমন ডাক্তারের সাথে কনসালটেশন নেওয়া জরুরি। সেগুলো হচ্ছে নিজের বা বাচ্চার ক্ষতি করার চিন্তা আসা, হ্যাঁ, এবং সেই সাথে কোনো মৃত্যু চিন্তা আসা। ঠিক আছে, তো হালকা ধরনের মানসিক সমস্যা হতে পারে, সেটার প্রপার ট্রিটমেন্ট দরকার, প্রপার ম্যানেজমেন্ট দরকার, সেটা ঘরোয়াভাবে হওয়াটা সম্ভব। কিন্তু জিনিসটা যদি ঘরোয়াভাবে ম্যানেজ করা না হয়, তাহলে দেখা যায় যে সেটা হয়তো বা আরো ডিপ হতে পারে, এবং তারপরেও যদি সেটা অ্যাড্রেস করা না হয়, পরবর্তীতে আরো ডিপ হতে পারে। হ্যাঁ, এবং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মায়ের মানসিক অবস্থা, হ্যাঁ, এবং পোস্টপার্টাম ডিপ্রেশন, এই জিনিসগুলো বুকের দুধের সাপ্লাইয়ে এবং ব্রেস্ট ফিডিং এ প্রভাব ফেলে, যার কারণে একে কিন্তু ইগনোর করার কোনো উপায় নেই। মায়ের মানসিক অবস্থাটা ভালো থাকা খুব জরুরি। এবং আহ এটা আপনাদের জানা থাকা দরকার যে আমরা ব্রেস্ট ফিডিং আসলে দুধ নামার বিষয়টা কেমন। দুধ নামার বিষয়টা হচ্ছে কি, এটা খুবই প্রাইভেট একটা সময়, প্রাইভেট একটা কাজ, যেটা মনে করেন যে আপনার হাজব্যান্ডের সাথে থাকার সময় যেরকম, হ্যাঁ, তা সেরকমই নিজস্ব একটা কাজ। এই সময় কিন্তু আপনাকে মেন্টালি ভালো ফিল করতে হয়, রিল্যাক্স করতে হয়, তাহলে সহজেই কিন্তু আপনার বুকের দুধ নামে, বাচ্চা সহজে দুধ পায়। মা যদি উদ্বিগ্ন থাকেন,
মায়ের যদি মানসিক অবস্থা ভালো না থাকে, রিল্যাক্স না থাকতে পারেন, তখন কিন্তু ব্রেস্ট ফিডিং এ অবশ্যই এর প্রভাব পড়ে। এবং এটা যারা এই বিষয়গুলো সম্পর্কে হালকা পাতলা কোনো ধারণা রাখেন তাদের সহজেই বুঝতে পারার কথা। ঠিক আছে? এখন যেসব কারণে মায়ের মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে, এটা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য, মায়ের উপর বিভিন্ন ধরনের মানসিক চাপ। হ্যাঁ, একে তো বাচ্চা দেখাশোনার নতুন একটা দায়িত্ব চলে আসছে, তারপরে যে আশেপাশ থেকে আরো চাপ থাকে, তারপর প্রসবের পর স্ত্রীর প্রতি স্বামীর সাপোর্টের অভাব, সুষম পুষ্টির ঘাটতি, যেটা বলছিলাম যে সুষম পুষ্টিটা কিন্তু এই কারণেও খুব ইম্পর্টেন্ট। আপনি যেরকম খাবার খাচ্ছেন সেটা কিন্তু আপনাকে শুধু শারীরিকভাবে না, মানসিকভাবে ভালো থাকতে হেল্প করবে। সঠিক মেডিকেল সেবা না পাওয়া, এই কারণে কিন্তু গুরুত্বের সাথে বলছি যে আপনারা এই যে প্রসব পরবর্তী যে 4টা ভিজিট সেগুলো করবেন ইনশাআল্লাহ। আপনার কোনো অভিযোগ থাকলে, কোনো সমস্যা থাকলে সেগুলো ডাক্তারের সাথে শেয়ার করবেন। এবং প্রসবের পর বাচ্চার দেখাশোনায় স্বামী ও পরিবারের সদস্যদের থেকে সঠিক সাপোর্ট না পাওয়া। ঠিক আছে? আহ এই জিনিসগুলো। আর সেই সাথে হচ্ছে গিয়ে মায়ের যদি নিজের কোনো আগে থেকেই যদি মেন্টাল কোনো কন্ডিশন থাকে, হ্যাঁ, ওনার ডিপ্রেশনের হিস্ট্রি থাকে, এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে এফেক্ট করে। তো আমরা জানলাম কি কি কারণে এই জিনিসগুলো হতে পারে। এখন আমরা দেখি যে আমাদের একটু কি প্রপার প্ল্যানিংটা আমরা কেমন করতে পারি, যার কারণে আমরা এই সমস্যাগুলো যেন অ্যাভয়েড করতে পারি। প্রথমে যেটা হচ্ছে যে মা পোস্ট ডেলিভারি সময়টা, হ্যাঁ, এই 6 সপ্তাহ সময় বিশেষ করে কোথায় থাকবেন এটা একটু ঠিক করে নেওয়া দরকার। এটা মা যেখানে থাকতে কমফোর্টেবল ফিল করে সেটাই কিন্তু আসলে চুজ করা উচিত। মা যদি এমন জায়গায় থাকেন যেখানে তিনি কমফোর্টেবল না, তাহলে ওনার মানসিক অবস্থা একটা একটা হচ্ছে যে উনি ভালো থাকবেন না, ভালো ফিল করবেন না। আরেকটা হচ্ছে যে এই যে মানসিকভাবে ভালো না থাকলে, রিল্যাক্স না থাকলে বুকের দুধ নামতেও অসুবিধা হয়। এবং এক্ষেত্রে মা আসলে কোথায় থাকতে চাচ্ছে সেটা জোর দিয়ে বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু এখানে বাবার। বাবা এখানে লিড দিবেন যে মা যেখানে কমফোর্টেবল ফিল করেন সেখানে যেন উনি থাকার ব্যবস্থাটা করে দেন ইনশাআল্লাহ। এবং ভিজিটরের ব্যাপারে আমাদের দেশে দেখা যায় যে হাসপাতালেই মা যদি সেখানে 2 দিন বা 3 দিন থাকেন, হাসপাতালে প্রচুর মানুষ দেখতে চলে আসে। তারা বাচ্চা দেখার সময়টাতে ওখানে বসে নিজেদের কথাবার্তাও বলে। এর মাঝে মায়ের হয়তো টয়লেটে যাওয়ার প্রয়োজন হচ্ছে, মায়ের হয়তো বেবিকে খাওয়ানোর প্রয়োজন হচ্ছে, মায়ের রেস্ট নেওয়ার সময় এটা। কিন্তু হয়তোবা মানুষজন সেটা এতটা নোটিস করছে না। এমনকি বাসায়ও, হ্যাঁ, বাসায়ও হয়তোবা অনেক মানুষ আসছে, এদিকে মায়ের যে কমফোর্টের দরকার সেটার প্রতি নজর দিচ্ছে না। তো এসব ক্ষেত্রে দেখা দরকার যে যিনি দেখা করতে আসছেন সেই সময়টা আসলে কোন সময়, এদিকে মায়ের রেস্ট নেওয়ার সময় কিনা, বাচ্চার খাওয়ার সময় হচ্ছে কিনা। আম তো সেরকম সময় কিন্তু যে যারা ভিজিটর আছেন, হ্যাঁ, হাসপাতাল হলে যে হাসপাতালে একটা নির্দিষ্ট সময় থাকে, সেই নির্দিষ্ট সময়ের বাইরে ভিজিটর তাদেরকে জানিয়ে দিবেন যে এই সময় শুধু আসা যায়, তারা ওই সময়টা করে আসবে। আর বাসায়ও একটা নির্দিষ্ট টাইম এভাবে করে দিতে পারেন, বা যেটা হচ্ছে যে ভিজিট যেন সংক্ষিপ্ত করে সে ব্যাপারে নিজে থেকেই কথাবার্তা একটু নিজেরাই শর্ট করে আনা, হ্যাঁ, এবং নিজেরাই ভদ্রভাবে হয়তো আহ, বলে দিতে পারেন যে মায়ের পরিবারের অন্য সদস্য যারা আছে আর কি, যে মায়ের এখন রেস্ট নেওয়ার সময় বা বাচ্চা এখন খাবে, আসুন আমরা ওই ঘরে গিয়ে বসি, বাচ্চা তো দেখা হলো বা কিছু। এই জিনিসগুলো ভদ্রভাবে আমাদের আসলে শুরু করতে হবে, যারা পরিবারের অন্য মানুষরা যারা আছে। হ্যাঁ, তো এখানেও কিন্তু লিড দিতে হবে বাবাকে। বাবাই জিনিসটা শুরু করতে পারে, এবং বাবা যদি শুরু করে তাহলে আস্তে আস্তে কিন্তু উনি দেখবেন যে অন্যরাও, উনি এই কাজটা করছে তখন তারাও হয়তো এটা করতে শুরু করবে। বা ওনার গাইড করতে হবে অন্যদেরকে যে এই সময়টা মা রেস্ট নিক, মা বাচ্চা থাকুক একসাথে, আমরা তো বাচ্চা দেখলাম, আমরা অন্য ঘরে চলে আসি। মূল কথা হচ্ছে যে এখানে এই বিষয়গুলো বাবাকে একটু নজর দিতে হবে, এবং পরিবারের অন্য সদস্য যারা আছে তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। আর তারপরে বাসায় যখন আসলো, হ্যাঁ, বাসায় আসার পর মায়ের পাশাপাশি বাবুর দেখাশোনা কে করবে, এবং যিনি করবেন তাকে কিছু বিষয় বুঝতে হবে। সেটা হচ্ছে যে আহ, মায়ের পাশাপাশি বাবুকে দেখাশোনা করছে, ঠিক আছে, তারপরে হচ্ছে যে মা যখন আহ, অনেক সময় দেখা যায় যে মা খাওয়ার সময় পাচ্ছে না, গোসলের সময় পাচ্ছে না, ওনার অনেক সময় পোশাক পরিবর্তনের প্রয়োজন হয়, আহ, কিছু সময় টয়লেটে থাকার প্রয়োজন হয়। তো এরকম ব্যক্তিগত যে কাজগুলো আছে সেগুলো একটি সুযোগ করে দিতে হবে মাকে। সেই সময়গুলো মানে উনি ওনার শুধু নিজের মতো করেই দেখবে বাচ্চাকে, বিষয়টা এমন না। মায়ের যেভাবে সুবিধা হয় মাকে যা তার ব্যক্তিগত কাজগুলো করার মতো সুযোগ করে দিয়ে তার সেই সময়টা বাচ্চাকে যেন উনি দেখেন।
এই বিষয়গুলো আহ প্রয়োজনে আর কি ওনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। এখন অনেকে দেখা যায় যে দিনে রাখছে কিন্তু রাতে আসলে কেউ বাচ্চাকে রাখতে চায় না, সেই সে রাতের সময়টা মাকেই হয়তো রাখতে হচ্ছে। এখন এক্ষেত্রে বাবা কিছু করতে পারেন, যে বাবা হয়তো বা অন্তত আধা ঘন্টা হলেও যদি বাবার সাথে রাখেন তাহলে সেটা করতে পারেন। হ্যাঁ, অথবা কেউই যদি রাতে না থাকে তাহলে মাকে যেন দিনে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এই জিনিসগুলো আগে থেকে কিন্তু একটু খেয়াল করা দরকার। হ্যাঁ, রুটিনটা আসলে এমন একটা জিনিস সেটা যদি ব্রেক হয় তাহলে কোনো মানুষ আসলে দিনের পর দিন আহ মানে সুন্দর মতো সার্ভাইভ করাটা তার জন্য বেশ ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, তাই বাবুর দেখাশোনার পাশাপাশি মায়ের খাওয়াটা ঘুমটা ঠিক মতো হচ্ছে কিনা, সে রাতে রেস্ট নিতে না পারলে দিনে কিছু সময় সে রেস্ট নিতে পারছে কিনা, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা রাতে কিছু সময় বাবা হয়তো দেখতে পারেন, দিনে অন্য যারা ঘরে আছেন, হ্যাঁ, তারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন, যেটা মাকে বিশ্রাম নিতে দিতে হবে, তার খাওয়াটা ঠিক মতো খেতে দিতে হবে, তার গোসলটা তাকে একটু ঠিক মতো করতে দিতে হবে। হ্যাঁ, প্লাস হচ্ছে গিয়ে মায়ের প্রাইভেসিটাও যে যিনি বুঝেন। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আহ বা বাচ্চার দেখাশোনা করার নামে সবাই এক রুমে চলে আসছে, এখানে মায়ের প্রাইভেসি কিছু হচ্ছে না। হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর যেটা হচ্ছে যে আহ দিনের পর দিন যদি মায়ের দেখা যায় খাওয়া গোসল এরকম বেসিক জিনিসগুলোতে ঘাটতি হয়, তখন কিন্তু মানসিক যে স্বাস্থ্যটা সেটাও কিন্তু অবনতি হতে শুরু করে মায়ের। এখন অনেকে থাকেন যে দেশের বাইরে থাকেন, শুধু হাজব্যান্ড ওয়াইফ থাকেন। আবার অনেকে আজকাল দেশে থাকলেও দেখা যায় যে সেভাবে হেল্প করার মতো কেউ নাই তাদের। সেক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনকে মিলে ঘরের কাজ ভাগাভাগি করে নিতে হবে। হ্যাঁ, যে খাওয়া শেষে ডিশ ওয়াশ গুলো হাজব্যান্ড করে নিলেন, বা ঘরটা একটু ঝাড়ু দেওয়ার কাজটা একটু ইজি যে কাজগুলো আছে সেগুলো হয়তো উনি একটু করে নিলেন। হ্যাঁ, বাবুর কাপড়গুলো একটু মেলে দেয়া বা একটু শুকানোর পর নিয়ে আসা, ভাঁজ করে রাখা, এই জাতীয় কিছু কাজ নিজেদের মাঝে একটু ভাগাভাগি করে নিতে হবে। হ্যাঁ, সাংসারিক অন্যান্য কাজের চাপ কিভাবে কমানো যায় তার প্ল্যানিং করতে হবে। এটা অবশ্যই এক এক ফ্যামিলির জন্য এক এক রকম হবে, দেশের বাইরে একরকম, দেশের ভিতরে আরেক রকম। হ্যাঁ, রেডিমেড কিছু কেনা গেলে সেগুলো কেনা যেতে পারে, শুকনা খাবার কিছু কিনে রাখা যেতে পারে, যাতে করে সাংসারিক যে কাজের চাপ সেটা কমানো যায়। আর হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা করা, সেটা তো আসলে বাংলাদেশের ক্ষেত্রে একটা খুব জরুরি জিনিস। এগুলো আগে থেকেই ঠিকঠাক করে রাখা জরুরি। আহ দেশ হোক বা বিদেশ হোক, একটা জিনিস খুব কাজে দিতে পারে, যে আপনি বেশি পরিমাণে খাবার রান্না করেন, হ্যাঁ, সেটা মাংস হতে পারে, এরকম জিনিসগুলো রান্না করে যে ডিপ করে রাখেন, তাহলে বক্সে বক্সে করে রেখে দিলে পরবর্তীতে সেই বক্সগুলো বের করে করে জাস্ট গরম করে খেলেন। অথবা মেরিনেট করে রাখা, পরবর্তীতে শুধু সেটা বের করে আহ বের করে জাস্ট ভেজে নিলেই হলো। এরকম যে খাবারগুলো আছে সেগুলো। এবং বাবাকে একদম বেসিক বাবুর কিছু কাজ শিখিয়ে রাখা, যেমন ডায়াপার চেঞ্জ করা, বাচ্চাকে বার্পিং করানো, গোসল দেয়া, হ্যাঁ, একটু ঘুম পাড়ানো, এই জিনিসগুলো যদি বাবা শিখে নেন তাহলে কিন্তু মায়ের জন্য খুব আরাম হয় ডেলিভারি হওয়ার পর। এখন অনেকে হয়তো ভাববেন যে যাদের এটা সেকেন্ড বেবি বা থার্ড বেবি, তাদের জন্য আসলে প্ল্যানিংটা কেমন। তারা একটু চিন্তা করে রাখবেন যে মা যখন হাসপাতালে থাকবে তখন বড় বাচ্চাকে কে দেখবে। হ্যাঁ, সে বাচ্চা তার সাথে কতটুকু কমফোর্টেবল, সে কিভাবে দেখবে, কি কি জিনিস দিয়ে বাচ্চাকে সে সময় সে ব্যস্ত রাখতে পারেন। আবার বাসায় আসার পর তার দেখাশোনা কে করবে, কি কি জিনিস দিয়ে ব্যস্ত রাখা যেতে পারে। সেক্ষেত্রে নতুন কোনো খেলনা, রং পেন্সিল, রং করার অনেক অ্যাক্টিভিটি বই পাওয়া যায় এখন, সেসব জিনিস আগে থেকে কিনে রাখতে পারেন এবং সেগুলো আগে কখনো বাচ্চাকে দিবেন না। হ্যাঁ, যেই সময়টা আহ আপনি বাবুকে নিয়ে জাস্ট আসবেন বাসায়, অথবা আপনি হাসপাতালে থাকবেন, সেই সময়টাকে সেই সময় এই নতুন জিনিসটা তাকে বের করে দেওয়া হবে এবং নতুন জিনিস দেখে সে ওটা নিয়ে বেশ কিছুটা সময় ব্যস্ত থাকবে। আমার নিজের ক্ষেত্রে আমার থার্ড বেবির সময়, আমার থার্ড বেবিটা যখন হোমবার্থ ছিল, আমার হাজব্যান্ড আগে থেকে একটা লেগো সেট কিনে রেখেছিল আমার বড় দুই বাচ্চার জন্য। তো আমার লেবারের সময় তারপর ওর সময়টা লেগো সেট নিয়ে নতুন একটা খেলনা, সেটা নিয়ে দুজনে ব্যস্ত ছিল। তারা আমাদেরকে কোনো রকম বিরক্ত করেনি এই সময়। তো এই জিনিসগুলো আগে থেকে একটু চিন্তা করে রাখতে হবে কিভাবে তাকে ব্যস্ত রাখা যেতে পারে। এবং বাসায় আসার পর মা যখন নতুন বাবুর দেখাশোনা করছে, হ্যাঁ, সেই সময়টাতে এই যে আমরা অনেকে মনে করি যে সে হয়তো বা একটু জেলাস ফিল করতে পারে বা তার হয়তো খারাপ লাগতে পারে। তো এই সব সময় হ্যান্ডেল করা লাগবে যে মনোযোগটা কিন্তু আসলে তার দিকেই বেশি থাকতে হবে, আদরটা তাকে বেশি দিতে হবে। সে এখন অনেক কিছু বুঝে, হ্যাঁ, কিন্তু নতুন বাবুর এত কিছু এখনো বুঝে না। নতুন বাবুকে আপনি যদি খাওয়ান, ঘুম পাড়ান,
হ্যাঁ, এই প্রয়োজন অনুযায়ী তাকে চেঞ্জ করে দেন, এই জিনিসগুলোই তার জন্য যথেষ্ট। কিন্তু বড় বাচ্চা এখন আর অনেক বেশি কিছু বুঝে। হ্যাঁ, তো আপনার আদরটা মনোযোগটা তার প্রতি একটু বেশি থাকতে হবে। এবং আমাদের দেশের প্রেক্ষিতে বিশেষ করে মানুষ দেখা যায় ভিজিটররা এসে বড় বাচ্চাটাকে বললো যে তোমার আদর তো এখন কমে যাবে, এখন তো তোমার আরেকটা ছোট ভাইয়া বা আপু আসছে। এই জিনিসগুলো কিন্তু বাচ্চার মনে অনেক প্রভাব ফেলে। তো এগুলো ঘরের মানুষদের বলে রাখবেন, কেউ যেন এরকম কথাবার্তা না বলে, তাকেই যেন বেশি আদর দেয়। কেউ যদি সামনাসামনি এটা বলেও আপনার জিনিসটা কাটিয়ে নেবেন, এবং যেন তারা সামনে আর না বলে এই কথাটা, সেই জিনিসটা সুন্দরভাবে তাদেরকে জানিয়ে দিবেন। তো এটা কোনোভাবেই বাচ্চার সামনে প্রকাশ করা যাবে না, বাচ্চাকে বুঝতে দেওয়া যাবে না। হ্যাঁ, আর সে আরো বেশি নতুন বাচ্চার সাথে কানেক্টেড ফিল করতে পারে যদি বড় বাচ্চাটাকে ছোট বাচ্চার বিভিন্ন কাজে ইনভলভ করেন। হ্যাঁ, তার ন্যাপিটা এনে দেয়া, তার কাঁথাটা এনে দেয়া, বাবুর মুখটা একটু মুছিয়ে দেয়া, এরকম ছোটখাটো জিনিসে বাচ্চার সাথে কানেক্ট করতে পারবে সে ইনশাল্লাহ। আর বেবিকে যখন ফিডিং করাবেন, ছোট বেবিরা কিন্তু অনেক সময় ধরে ফিডিং করে, হ্যাঁ, নিউবর্ন বেবি, সেই সময় তাকে কোনো গল্প শোনাতে পারেন, তার কোনো গল্পের বই থাকলে সেটা থেকে পড়ে শোনাতে পারেন, কোনো খেলনা দিয়ে অ্যাক্টিভিটি করা। হ্যাঁ, মোট কথা হচ্ছে তাকে যতভাবে সম্ভব বেশি সময় দেওয়া, আদর করা। তবে অনেক সময় পিঠাপিঠি বাচ্চা এরকম হলে যেটা হয় যে আহ আপনার নিউবর্ন বেবিটা যখন আসবে তখন হয়তো আপনার বড় বাচ্চাটা টডলার হবে। হ্যাঁ, 2+ বয়স এরকম হতে পারে। তো এই সময়ের বাচ্চারা কিন্তু অনেক চঞ্চল থাকে, তাদের অনেক অ্যাক্টিভিটি থাকে। তো এই জিনিসগুলো আসলে একটু সবরের সাথে হ্যান্ডেল করতে হয়। সে দেখা যাবে বিভিন্ন বিষয় নিয়ে ঘন ঘন ট্যান্ট্রাম করছে। তো এটা মানসিক একটা প্রস্তুতি রাখবেন। হ্যাঁ, এটা তার একটা ডেভেলপমেন্টাল স্টেজ যাচ্ছে। হ্যাঁ, সে নতুন নতুন অনেক কিছু শিখছে, যার কারণে এই জিনিসগুলো হচ্ছে। তাকে কিভাবে হ্যান্ডেল করা যায় সেগুলো নিয়ে নিজের মতো করে একটু স্টাডি করবেন। টডলাররা কিভাবে, টডলার বিহেভিয়ার নিয়ে একটু জানতে চেষ্টা করবেন। হ্যাঁ, কিন্তু যদি আপনি নিজে ও কেন এমন করছে এত বেশি, এটাতে আরো বেশি আপসেট ফিল করেন, তাহলে আসলে সমাধানটা হবে না। এবং এটা মাথায় রাখবেন যে এই সময়টা পার হয়ে যাবে। ওর এখন ডেভেলপমেন্টের একটা স্টেজ যাচ্ছে। সে আস্তে আস্তে যখন তার বয়স 4+ হয়ে যাবে, সে অনেক কিছু বুঝতে শিখবে। হ্যাঁ, তখন আর সে এরকম ট্যান্ট্রাম করবে না, এটা ওটা ছোড়াছুড়ি করবে না, জিনিসপত্র নষ্ট করবে না। সে অনেক কিছু তখন বুঝতে শিখবে, আপনার অনেক কথা সে শুনবে। তো এই সময়টা একটু সবরের সাথে কিভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করা যায়, সেই জিনিসগুলো আপনি প্রেগনেন্সি থেকেই কিন্তু টডলার বিহেভিয়ার সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখতে পারেন ইনশাআল্লাহ। আর খুব গুরুত্বপূর্ণ যেটা, দাম্পত্য সম্পর্ক মেনটেন করা। এটা একটা দুটা বাচ্চা হয়ে গেলে দেখা যায় যে এই জিনিসগুলো মেনটেন করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, বা আমরা অনেক সময় ইগনোর করে ফেলি। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা কিন্তু লং টার্মে আপনাদেরকে ভালো রাখতে, হ্যাঁ, সম্পর্ক ভালো রাখতে, মেন্টালি ভালো রাখতে, বাবু টেক কেয়ার করতে আপনাকে এনার্জি দিতে অনেক হেল্প করবে। তো বাচ্চা আছে, ঠিক আছে, বাচ্চার পাশাপাশি শুধু নিজেরা কিছু সময় কাটাবেন। হ্যাঁ, সেটা হতে পারে যে হাজবেন্ড সারাদিন শেষে যখন আসলো তখন বাবু সারাদিন কি করলো, নতুন কোন জিনিসটা সে করলো, তাকে নিয়ে কোনো একটা ইন্টারেস্টিং গল্প থাকলে সেটা করতে পারেন। হ্যাঁ, বাবু যখন আরেকটু শক্তপোক্ত হলো, আপনি নিজে আরেকটু ভালো ফিল করছেন, তখন কিন্তু বাচ্চা সহ অথবা বাচ্চাকে কারো কাছে দিয়েই বাইরে একটু হেঁটে আসা যায়, বা বাইরে একটু খেতে যাওয়া যায়। হ্যাঁ, অল্প সময়ের জন্য, ½ জন্য যদি একটু কোথাও যান, ভালো লাগে কিন্তু। এবং হচ্ছে গিয়ে স্বাভাবিক যে পরিপাটি থাকা, নিজের আহ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা। হ্যাঁ, আহ পরিপাটি পোশাক পরা, চুলটা আঁচড়ানো, এই জিনিসগুলো মানসিক ভাবে আপনাকে ভালো রাখবে। এগুলো কিন্তু একদম বেসিক নিড। হ্যাঁ, আপনি যদি দিনের পর দিন নিজের এইসব বিষয় অবহেলা করেন, তাহলে কিন্তু আপনার মানসিকতাটাও একসময় খারাপ হয়ে যায়। তো নিজের জন্যই প্রথমে প্রয়োজন যে আপনি স্বাভাবিক যে পরিপাটি থাকা সেটা থাকবেন। হ্যাঁ, প্লাস আপনার হাজবেন্ডেরও আপনাকে বাসায় এসে দেখতে ভালো লাগবে। আর স্বামীদের জন্য একটা কথা থাকবে যে ওনারা যদি ছোটখাটো গিফট দেন, হ্যাঁ, সামান্য কিছু একটা, হয়তো একটা ফুল হতে পারে, বা কোনো একটা মায়ের পছন্দের খাবার কিছু একটা, এই জিনিসগুলো কিন্তু এই দাম্পত্য সম্পর্ককে সুন্দর রাখতে এই সময় হেল্প করে অনেক। এরপর হচ্ছে মায়ের ইবাদত। হ্যাঁ, এবং নিজের জন্য একটু সময় বের করা। যেহেতু নিফাসকালীন সময় যাচ্ছে, সালাতের সুযোগ নাই, সিয়ামের সুযোগ নাই, তো মায়েরা অনেক সময় ইবাদত থেকে নিজেকে ডিস্টান্ট ফিল করেন। সেটা যেন না করেন, এই কারণে কিন্তু মাসনুন দোয়াগুলো আছে, জিকির আছে, এসব জিনিস আমাদের অসংখ্য অসংখ্য আছে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অনেকেই বিভিন্ন দোয়ার কথা জানেন, দোয়ার বইয়ের কথা জানেন, অ্যাপের কথা জানেন। দৈনন্দিন এই যে দোয়াগুলো করবেন সকাল সন্ধ্যা। হ্যাঁ, ঘুমের আগে যে দোয়াগুলো, এগুলো নিয়মিতই করবেন, প্রেগনেন্সি থেকেই করেন, নতুন নতুন দোয়া শিখতেও চেষ্টা করতে পারেন। হ্যাঁ, এই প্র্যাকটিসটা আপনারা পরবর্তীতেও রাখতে পারেন। হ্যাঁ, নিফাসকালীন যে সময়টা সকাল সন্ধ্যা ঘুমের আগে দোয়াগুলো, বিভিন্ন জিকির করা। হ্যাঁ,
এগুলো প্র্যাকটিস সবসময় তখনও রাখতে পারবেন। আজান হলে আজানের উত্তর দেয়া, আজানের পর দোয়া করা। এখন হচ্ছে গিয়ে বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে, দোয়া কবুলের সময় আসছে। এছাড়াও বিভিন্ন সময় যখন দোয়া কবুলের সময়গুলো আসে, আপনারা সেই সময়গুলো কাজে লাগাতে পারেন। এভাবে কিন্তু আপনারা আল্লাহর সাথেও কানেক্টেড থাকতে পারবেন। এমন না যে আপনার নিফাস চলছে বলে আপনি সব থেকে ডিসকানেক্টেড থাকবেন, বিষয়টা এরকম না। হ্যাঁ, তারপর কোনো যদি আপনি তাফসীরের লেকচার শুনেন, আহ বা সিরার কোনো লেকচার শোনা, এই কাজগুলো কিন্তু কখনো করতে পারেন। আর হচ্ছে গিয়ে বাবু যেহেতু আছে, এখন এখন বাবুকে সকাল সন্ধ্যা ঘুমের আগে সুরক্ষার দোয়া পরে ফু দেয়া, হ্যাঁ এই কাজগুলো এখন তো যেহেতু বাবু ছোট আপনি নিজেই করবেন, তখনও কিন্তু এটা আপনার ইবাদত হিসাবেই গণ্য হবে। আর হচ্ছে যেটা, বাবুকে ফিডিং করানোর সময় তিলাওয়াত শোনা, হ্যাঁ তিলাওয়াত শোনা, কোনো ইসলামিক আলোচনা শোনা, সেলফ ডেভেলপমেন্টের কোনো লেকচার শোনা, এই কাজগুলো করতে পারেন। বাবু যেহেতু এখনো ছোট, সে কিন্তু ফোনের প্রতি এত আকৃষ্ট হবে না। হ্যাঁ, তো ফোনটাকে আপনি ডাউনলোড করে লেকচারও শুনতে পারেন। আবার তিলাওয়াত শোনার মাধ্যমে কিন্তু যেটা হচ্ছে যে সে কিন্তু কোরআনটা তখন থেকেই শুনতে পারছে। হ্যাঁ, আবার আপনার যদি আগে থেকে হিফজ থাকে, তাহলে তিলাওয়াত শুনলে আপনার নিজেরও সেই জিনিসগুলো আবার একটা মেন্টাল রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ। এবং একই সাথে হচ্ছে গিয়ে আমি যেটা বলবো, যারা হয়তো বা সবসময় পড়াশোনার মাঝে থাকেন বা কোনো একটা চাকরির মাঝে ছিলেন বা কিছু একটা নিয়ে ব্যস্ত ছিলেন, হঠাৎ করে এই জিনিসগুলো থেকে ডিসকানেক্টেড হয়ে গেলে তারা কিন্তু মানসিক ভাবে খারাপ ফিল করেন। আমার সেই ডাক্তার ক্লায়েন্টের কথা যেটা বললাম, উনি যে এটা একটা কাজের মাঝে ছিলেন, তো পুরোপুরি ভাবে বেবি হলে যে আপনাকে ডিসকানেক্টেড হয়ে যেতে হবে এরকম না। হ্যাঁ, আপনি হয়তো বা সিরাতের উপর কোনো লেকচার শুনছিলেন বা অনেকদিন ধরে জমিয়ে রেখেছিলেন যে আমি অমুক একটা লেকচার শুনবো, অমুক দায়ীর এই বিষয়ে আলোচনা আমি শুনবো। অথবা আপনি হয়তো বা কোনো একটা বিষয়ে পড়াশোনা করেন বা কাজ করেন, সেই টপিক রিলেটেড কোনো একটা লেকচার আপনি শুনতে চান বা কোনো একটা বই আপনি পড়তে চান, সেই জিনিসগুলো কিন্তু আপনি এই সময় হাতের কাছে রাখতে পারেন। আমি নিজেও আমার থার্ড ডেলিভারির পর একটা বাবুর পাশে থেকে থেকে সেই সময়টা আমি একটা বই পড়ে শেষ করেছিলাম, এবং মনে হচ্ছিল যে ওই তো একটা সময় পেয়েছি যে অনেকদিন পর হাতে নিয়ে কোনো একটা বই আমি পড়লাম। তো এই কাজগুলো করলে কিন্তু আপনার মানসিক ভাবে যে খুব খারাপ লাগা, হ্যাঁ সবকিছু থেকে আপনি ডিটাচ, শুধু বাচ্চা নিয়ে পড়ে আছেন, এইরকম যে একটা ফিলিংস অনেক সময় হয়, সেটা কিন্তু হবে না, হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, বাবু এখনো ছোট, সে বই নিয়ে কাড়াকাড়ি করতে পারবে না, ফোন নিয়ে টানাটানি করতে পারবে না। তো এই জিনিসগুলো কিন্তু আপনার পক্ষে করা সম্ভব। আর একই সাথে হচ্ছে কারোর সাথে গল্প করা, হ্যাঁ একদম যে ফোন থেকে ডিসকানেক্টেড থাকা বা আম, মানে বাহিরের মানুষজনের সাথে কাছ থেকে দূরে থাকা, এটা না করে আপনার কোনো বান্ধবী, তার সাথে একটু গল্প করলেন, হ্যাঁ সে বাসায় আসলে একটু সময় দিলেন, এই কাজগুলো কিন্তু আপনি করতে পারেন ইনশাআল্লাহ, যেগুলো আপনাকে মানসিক ভাবে ভালো রাখবে, আপনার ইবাদতের যেই স্পিরিটটা সেটাও ইনশাআল্লাহ ভালো থাকতে হেল্প করবে। আর সর্বশেষে হবু বাবা মায়ের জন্য কিছু পরামর্শ। এই প্রসবোত্তর যে সময়টা, হ্যাঁ এই বিশেষ করে 40 দিন সময়টা, শুরুর দিকে যে সময়টা, এটা নিয়ে স্বামী স্ত্রী দুজনকেই জানতে হবে, পড়তে হবে এবং সচেতন হতে হবে। কি কি পরিবর্তন আসছে, তার সাথে কিভাবে মানিয়ে নেওয়া যায়, সেই জিনিসগুলো সম্পর্কে জানা দরকার। এবং এই যে পরিবর্তিত যে পরিস্থিতিটা, প্রতিদিনই দেখবেন যে হয়তো নতুন নতুন কিছু চ্যালেঞ্জেস আসছে। হ্যাঁ, এটার সাথে মানিয়ে নেওয়ার জন্য মায়ের নিজেকে এবং অন্যদের মাকে সময় দিতে হবে। হ্যাঁ, একটা কোনো বিষয়ে ভুল করলেই আপনি নিজেকে দোষারোপ করবেন না, নিজেকে ব্যর্থ মা মনে করার কোনো প্রয়োজন নেই, যে কোনো ভুলকে শেখার সুযোগ মনে করবেন। আবার একই সাথে যে সুপার মম মনে করার দরকার নেই যে হ্যাঁ আম- আমি মা, আমি সবকিছু পারবো, বিষয়টা এরকম না। হ্যাঁ, আপনি এখনো হয়তো অনেক কিছু শিখেন নাই, অনেক কিছু এখনো বুঝে উঠতে পারছেন না, বা আপনাকে জোর করে হলেও আহ এক্সট্রা পরিশ্রম করে হলেও সবকিছু করতে পারতে হবে, ব্যাপারটা এমন না। একটা দুটা ভুল হলে, একটা দুটা কাজ পিছিয়ে থাকলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি সুস্থ থাকলে ইনশাল্লাহ বাচ্চাও সুস্থ থাকবে। এবং আহ যে কোনো একটা বিষয়, বাচ্চার যেটাই হোক বা নিজের ক্ষেত্রেও যেটা, হ্যাঁ পরামর্শটা অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ কারো থেকে নিতে চেষ্টা করবেন। র্যান্ডম কোনো মানুষকে জিজ্ঞেস করা, ফেসবুকে একে তাকে জিজ্ঞেস করা, হ্যাঁ এভাবে পরামর্শ নিলে দেখা যায় যে অনেক সময় ভুল পরামর্শ হতে পারে, বা এমন কিছু হয়তো আপনাকে বললো যাতে আপনি আরো প্যানিক হয়ে গেলেন। হ্যাঁ, বা যার আসলে এ সম্পর্কে তেমন কোনো ধারণা নাই, এমন কাউকে জিজ্ঞেস করার চেয়ে হ্যাঁ অভিজ্ঞ কাউকে জিজ্ঞেস করা, সেই জিনিসগুলো আসলে ভালো।
আর পরামর্শের ক্ষেত্রে অনেকে হয়তো অনেক কথা বলবে, সবাই যে যার পরিস্থিতি অনুযায়ী বলে। তো সেক্ষেত্রে চুপচাপ শুনবেন, নম্রভাবে শুনবেন, কোনো তর্কে জড়াবেন না। ভালো না লাগলে ইগনোর করবেন, পরামর্শটা কি শুনবেন, যদি সঠিক মনে হয় তাহলে আপনি আপনার নিজের মতো করে সেটা অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ। এবং এই যে পোস্টপার্টামের রোল, যে সময়টা, এখানে কিন্তু বাবার ভূমিকা অনেক ইম্পর্টেন্ট। বাবাকে লিড দিতে হবে। হ্যাঁ, যে জিনিসগুলো মায়ের জন্য সঠিক এবং কমফোর্টেবল সেগুলো ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু বাবার, কারণ মায়েরা অনেক সময় নিজেদের মতামতটা দেওয়ার মতো অবস্থানে থাকেন না। তো এক্ষেত্রে বাবার ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারবেন, আজকের ক্লাস থেকে যা জানবেন সেগুলো হাজবেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ যেহেতু বেবিটা দুজনকেই এই সময়টাতে একটা অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। শুধু মা করবেন বিষয়টা সেরকম না, বাবাকে অনেক ক্ষেত্রেই লিড দেওয়ার ভূমিকাটা নিতে হবে। এখন আমরা আসলে একদম শেষে চলে আসছি আমাদের আজকের সেশনে। লাস্ট মোমেন্ট একটু অ্যানাউন্সমেন্ট। আমাদের প্রথমে প্রিন্যাটাল কোর্স আছে, আপনারা অনেকেই জানেন অথবা আজকে শুনছেন। সেখানে আমরা প্রেগনেন্সি রিলেটেড যে বিষয়গুলো আছে সে সব কিছু সম্পর্কে মায়েদেরকে ধারণা দিতে চেষ্টা করি। লেবার এবং তার পরবর্তী যে ধাপগুলো, হ্যাঁ, নিউবর্ন বেবি টেক কেয়ার করা, ব্রেস্ট ফিডিং, তারপর মায়ের মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায়, দাম্পত্য সম্পর্ক ভালো রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে সেখানে আরো ডিটেলস আলোচনা হয়। এবং মায়ের মানসিক স্বাস্থ্য ভালো রাখা নিয়ে একটা সম্পূর্ণ ক্লাস নেন মেন্টাল হেলথ কাউন্সিলর শাহিন শফি অদ্রিতা। সেখানে প্রেগনেন্সি থেকে কিছু টিপস শেখানো হয় মায়েদের, কিভাবে মায়েরা এই সময়টা আরো সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। এবং আর যেটা বললাম যে আপনার ডেলিভারিটা কিভাবে হচ্ছে, হ্যাঁ, সিজারিয়ান ডেলিভারি হলেও কিন্তু সেটা অনেক এম্পাওয়ারিং হতে পারে যদি আপনি এই সম্পর্কে সচেতন থাকেন, এবং কেন হচ্ছে আপনার ডেলিভারিটা, এবং এটা যে আপনাকে আপনার এবং আপনার বাচ্চার সুস্থতার জন্য দরকার, এরকম যদি একটা কারণ থাকে এবং আপনি নিজে সেটা জেনে বুঝে ডিসিশন নেন, সেটাও কিন্তু আপনাকে মানসিকভাবে সুস্থ থাকতে, ভালো থাকতে অনেক হেল্প করে। কিন্তু একই সাথে আপনার না জানার কারণে যদি অনেক কিছু হয়ে যায়, সেই জিনিসগুলো দেখা যাবে যে আপনাকে মানসিকভাবে এফেক্ট করে অনেক। এই কারণে সেটা ডেলিভারি, সেটা নর্মাল হোক বা সিজারিয়ান হোক, এই নিয়েও খুব ডিটেলসে রোডমেড প্রিন্যাটাল কোর্সে আমরা শেখাই মায়েদেরকে। এবং একই সাথে দৌলা সার্ভিস, যেটা এটা সবসময় চালু আছে, এটা যে কোনো সময় মায়েরা নিতে পারেন। এটা অনলাইন দৌলা সার্ভিস। দৌলা সার্ভিস সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে, আমি প্রাথমিকভাবে একটু বলতে পারি। এটা হচ্ছে 1-to-1 সার্ভিস। একজন দৌলা মাকে সরাসরি সাপোর্ট দিবেন এই সময়, প্রেগনেন্সির শেষ দিক থেকে লেবার, ডেলিভারি এবং পোস্টপার্টাম শুরুর দিকের সময়টা। এটা একটা বিশেষজ্ঞ সাপোর্টের মতো। দৌলা কোনো ক্লিনিক্যাল কাজ করে না, কিন্তু আপনাকে কিভাবে মানসিকভাবে ভালো থাকতে পারেন, ফিজিক্যালি ভালো থাকতে পারেন, সেই জিনিসগুলো জানাবে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করবে, আপনাকে সঠিক সিদ্ধান্তটা নিতে হেল্প করবে ইনশাল্লাহ। তো এই সার্ভিসটা আমাদের সবসময় চালু আছে। আমাদের ওয়েবসাইট থেকেও দেখতে পারেন, ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া আছে। আমাদের কোর্স এবং সার্ভিস সবকিছু নিয়ে ইনশাল্লাহ ওয়েবসাইটে আরো বিস্তারিত পাবেন। আর আরো কোনো যদি আপনাদের সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের যে ফেসবুক পেজটা আছে সেখানে নক করতে পারেন ইনশাল্লাহ। যে কোনো প্রশ্নে সেখানে ইনশাল্লাহ জানতে পারবেন। তো এই ছিল আমার দিক থেকে। আপনাদের যদি এখন শেষ মুহূর্তে কোনো প্রশ্ন থাকে পুরো সেশন নিয়ে, তাহলে আমাকে ইনশাল্লাহ জানাতে পারেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।